তো শিক্ষকবৃন্দ, আপনাদের সকলকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা যে গত নভেম্বর মাসে যে পাইলটিং আমাদের রিসোর্স ট্রেনি টিচারদেরকে নিয়ে আমরা যে পাইলটিং কার্যক্রমটি শুরু করেছিলাম, প্রথমে ফেস টু ফেস, তারপরে 3 সপ্তাহ অনলাইন, এবং প্রতি বৃহস্পতিবারে আমাদের ছিল পিএলসি লাইভ আড্ডা, আবার 2 দিনের ফেস টু ফেস, আবার লাইভ আড্ডা, অনলাইন এবং লাইভ আড্ডা, এবং আজকে সর্বশেষ পিএলসি লাইভ সেশন। আমাদের এই যে 3 মাসের জার্নিটা অত্যন্ত চমৎকার একটি জার্নি ছিল আমি মনে করি, এবং আপনাদের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখেছি, এবং আশা করছি অন্যান্য শিক্ষক বিন্দু আপনারা আলোচনার মাধ্যমে অনেক কিছু শিখেছেন। একে অপরের কাছ থেকে শেখা, জানা এবং বোঝার অনেক সুযোগ হয়েছে, এবং চমৎকার কিছু আলোচনা ছিল যে আলোচনাগুলো একে অপরকে সমৃদ্ধ করেছে। তো আজকের এই আড্ডাটি আসলে আমাদের আগামী 28 তারিখে যে আপনারা আবার বগুড়াতে আসছেন, একদিনের ফেস টু ফেস যে ট্রেনিংটি হবে, তার পূর্বে আমরা আবার একটু ঝালাই করে নিতে চাই গত 3 মাসে আমাদের জার্নিটা কেমন ছিল, এই অনলাইন জার্নিটা কেমন ছিল, অনলাইনে যে মডিউলগুলো আমরা সম্পন্ন করেছি সেই মডিউলগুলো আমাদেরকে কি দিল, এবং আমরা আসলে ক্লাসরুমে শিক্ষার্থীদের জন্য কি নিয়ে যেতে পারবো, মূলত সেই বিষয়গুলো নিয়ে একটু পর্যালোচনা করা, এবং এই পর্যালোচনার আলোকে নিজেদেরকে আরেকটু পরিপক্ক করে তোলা, সেই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা। তো সেই আলোচনাটা আমি শুরুতেই আপনাদের সকলকে আবারও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা অনেক পরিশ্রম করেছেন এই সময়কালে, এবং আপনারা একই সাথে হচ্ছে যে আপনাদের পেশাগত দায়িত্ব পালন করেছেন। একই সাথে আপনারা এই যে আপনাদের উপর বলতে হয় যে চাপিয়ে দেওয়াই একটা মানে একটি আলাদা একটা দায়িত্ব, সেই দায়িত্বগুলো আবার মানে অতিরিক্ত সময় নিয়ে এটা পালন করেছেন। সুতরাং আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আমাদের এইচএসসিপি প্রজেক্টের পক্ষ থেকে, এবং একই সাথে অভিনন্দন জানাচ্ছি সকল মডিউলগুলো যথা সময়ে এবং যথারীতি সম্পন্ন করার জন্য। তো আমি আসলে আমার কথাটি বেশি আর বাড়াতে চাচ্ছি না। আমি এখন আমাদের 2জন সম্মানিত ফ্যাসিলিটেটর মহোদয় আছেন, 2জন সম্মানিত শিক্ষক মহোদয়, ওনারা আজকে সেশনটি পরিচালনা করবেন যথারীতি। আমি প্রথমেই চলে যেতে যাচ্ছে আমাদের প্রফেসর সালমা ম্যাডামের কাছে, উনি আজকের সেশনটি পরিচালনা করবেন, এবং আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করছি সেশনটি পরিচালনা করার জন্য। আপনারা আগামী 28 তারিখে আবার বগুড়াতে আসবেন, 29 তারিখে ট্রেনিং, 30 তারিখে আবার সবাই আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাব, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি সকলের প্রতি একটি অনুরোধ করতে চাই যে স্যার, আজকে যেহেতু শেষ মিটিং, আমরা সবাই কথা বলবো, কিন্তু একে অপরকে আসলে একটু কথা বলার সুযোগ করে দেব। যিনি একবার কথা বলেছেন, আমরা চেষ্টা করব অপর আরেকজন শিক্ষক মহোদয়কে কথা বলার একটু সুযোগটা দেব। মানে একই জন বারবার যদি কথা বলে স্যার, অন্য শিক্ষকরা আসলে বঞ্চিত হবেন। সুতরাং আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই চেষ্টা করবেন অন্য একজন শিক্ষককে কথা বলার সুযোগটা করিয়ে দেওয়া। ধন্যবাদ ম্যাডাম, আপনার কাছে চলে যাচ্ছি। সালমা ম্যাডাম, ওভার টু ইউ। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের এপিএল মাধ্যমে আমাদেরকে একসাথে ধরে রেখেছেন, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা আপনার জন্য। আপনি যেভাবে পরিকল্পনা করে একবার টাইম আপনি আমাদের একসাথে বসিয়ে দিচ্ছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আবার কথা হবে, নিশ্চয়ই দেখা হবে। তো ঠিক আছে, আপনারা তো শুনলেনই, প্রকাশ স্যার বললেন। তো আমরা মনে হয় আমাদের আলোচনায় ফিরে যাই। আপনাদের সবার জন্য আসসালামু আলাইকুম, ভালো আছেন আশা করছি। ঠিক আছে, কথা বলেন। হাবিবুর রহমান স্যার কি প্রথম হাত তুলেন? হ্যাঁ, স্যার শুরু করেন, তাহলে আপনি শুরু করেন হাবিবুর রহমান স্যার, প্লিজ। আসসালামু আলাইকুম ম্যাডাম, অনেক ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আসলে এখানে আসলে অ্যাড্রেসিং এর ব্যাপার না, কারণ এখানে সময় অনেক কম, তারপরে সবাইকে শুভকামনা যাচ্ছি। প্রথম যখন ট্রেনিংটা শুরু হয়েছিল তখন মনে হচ্ছিল কবে শেষ হবে, এখন শেষের দিকে আসলে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা। তো আমি আসলে বলতে চাচ্ছি যে এই যে আমরা যে 1 মাসে যে মডিউল গুলো পড়লাম দেখলাম, এর মধ্যে আসলে আমি আমার ভালো লাগার বিষয়গুলো একটু শেয়ার করব। সেটা হচ্ছে যে অনেকগুলো পার্ট, অনেকগুলো স্ট্র্যাটেজি, অনেকগুলো বিষয় নিয়ে আমরা কাজ করেছি এবং পড়েছি, শিখেছি, জেনেছি, এবং অন্য সহকর্মীদের কাছ থেকেও আমরা জেনেছি। ইভেন
আমার লার্নিং যেটা আমার স্টুডেন্টদের কাছ থেকেও আমি শিখেছি, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় লার্নিং। তো সেটা সেই ক্ষেত্রে এর ভিতরে আমার কাছে যেটা ভালো লেগেছে এবং আগে থেকেই আমি যেটা কাজ করতে ইচ্ছুক সেটা হচ্ছে ব্লেন্ডেড লার্নিং। এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে কারণ এটা মানে ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত এবং বহু আগে থেকে এটা চলে আসছে বিশ্বের প্রায় 90টা কান্ট্রি এই ব্লেন্ডেড লার্নিংটা ওরা অ্যাকসেপ্ট করছে। এবং আমি একটা সাউথ কোরিয়ার একটা ওয়ার্কশপ করেছিলাম ব্লেন্ডেড লার্নিং সম্পর্কে। একটা হচ্ছে করোনা কালীন 2022 সালে, করোনার পরপরই এটা হয়েছিল যে ব্লেন্ডেড লার্নিংটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ইফেক্টিভ সেই বিষয়টা আমি আসলে শিখেছিলাম। তো ওয়ার্কশপটা আপনার বাংলাদেশে হয়েছিল, বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে ব্যান্ড-ওয়াইজ এটা অ্যারেঞ্জ করেছিল। তো ওদের টার্গেটটা ছিল যে আমরা যে গতানুগতিক যে শিক্ষাটা দিচ্ছি এটার পাশাপাশি ব্লেন্ডেড লার্নিংটাও অ্যাপ্রোচটাকে মানে ইন্ট্রোডিউস করা, লঞ্চ করা, যার ফলে হবে কি যে আমার ক্লাসে যে অনেক ধরনের শিক্ষার্থী আছে এই বিষয়টা যাতে আমি বুঝতে পারি। আগে যেরকম আমরা আসলে বুঝতাম কিন্তু এটার নাম যে ব্লেন্ডেড লার্নিং এটা আমরা বুঝতাম না, কিন্তু এই বিষয়টা আমি এখান থেকে আরো ভালোভাবে জেনেছি, বুঝেছি এবং আমি এখন থেকে ওই পলিসি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আমি আমার শ্রেণীকক্ষে বা শিক্ষার্থীদের শিখন ফলে অংশ হিসাবে কাজ করতে পারি। এই হচ্ছে মানে আমার ব্লেন্ডেড লার্নিং এর বিষয়টা হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনি ব্লেন্ডেড লার্নিং এর কথা বলছিলেন, নিঃসন্দেহে আধুনিক অনেক দেশে চলছে। পারভিন নাজমা ম্যাডাম প্লিজ। জি আপা, আসসালামু আলাইকুম। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসলে আমি মডিউল 9টা কমপ্লিট করতে গিয়ে অথবা মডিউল 9-এর ভিতরে গো থ্রু করতে গিয়ে প্রথমে আমার যেই অনুভূতিটা এসেছে যে আমার কাছে মনে হচ্ছে যে ও শেষ হয়ে গেল, অর্থাৎ সেশন র্যাপ আপের যে একটা ফ্লেভার ওটা পাচ্ছিলাম। হ্যাঁ, আমরা নর্মালি যে কোনো ট্রেনিং পরিচালনা করার পর ট্রেনিং সেশনের দিনের শেষে আমরা একটু সেশন র্যাপ আপ করি না, যে কি হলো না হলো সারাদিনে। ঠিক ওই মডিউল 9-এ যখন শিখন ফলগুলো পর্যালোচনা করতে দেওয়া হলো, তারপরে হলো শেখানো পদ্ধতি কৌশল, একটার পর একটা কাজ যখন করছিলাম খালি বারবার মনে হচ্ছিল যে হ্যাঁ শেষ হয়ে গেল। এট দ্য সেম টাইম এই ফিলিংটার পাশাপাশি খুব ভালো লাগছিল এই জন্য যে যারা এই মডিউলটা প্ল্যান করেছেন, ডিজাইন করেছেন, তারা কি চমৎকার ভাবে একদম সুচিন্তিত ভাবে স্টেপ বাই স্টেপ আমরা আসলে কতটুকু নিতে পেরেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত শিখন ফলগুলোর ভিতরে আমাদেরকে ঢুকিয়েছেন, পদ্ধতি কৌশল প্রক্রিয়ার গুলোর ভিতর দিয়ে আমাদেরকে ঢুকিয়েছেন। ওটুকি শুধু তারা করেননি, তারপরে হলো আমরা এই যে শিখন ফল যে গুলোকে অ্যাড্রেস করার জন্য যেসব পদ্ধতি কৌশল বা আলোচনা যা কিছু কন্টেন্ট ছিল সেগুলো আমরা কতখানি নিজেদের মধ্যে ইন্টারনালাইজ করতে পেরেছি, আত্মস্থ করতে পেরেছি, কিভাবে সেগুলো আমরা প্রয়োগ করতে পেরেছি আমাদের ক্লাসে বা প্রয়োগ করব, সেই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্য থেকে বের করে নিয়ে আসা হয়েছে। আমাদের দায়িত্ববোধের জায়গাটাকে মানে খুব সুন্দর করে কিন্তু নাড়া দেওয়া হয়েছে একদম মডিউলের প্রত্যেকটা কাজের মাধ্যমে। ভালো লেগেছে কাজগুলো যেমন করেছি। আমি আমি মনে হয় মডিউল 9টাই বোধহয় আমি সবচেয়ে দ্রুত শেষ করেছি এবং খুব মানে কি বলবো যে অ্যাক্টিভলি এখানে আমি কাজ করেছি অল্প সময়, মাত্র 2-3 দিনের মধ্যে আমি শেষ করেছি। আমি কোনো মডিউলই এর আগে আমি এই আমাদের এই পিএলসির আগে আমি শেষ করতে পারি না, এটা আমি শেষ করতে পেরেছি। সো মেবি এটা ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে যে ভিতরে ঢুকে প্রত্যেকটা জিনিস চিন্তা করা এবং আমার যে ডিসকাশন টুকু বা আমার যে টাস্ক টুকু সেইগুলো সম্পন্ন করা। সফলতার গল্প জায়গাটা কিন্তু আমাদেরকে যেটা দিয়েছে, আমাদেরকে একেবারেই আমাদেরকে একটা ভীষণ দিয়ে দিয়েছে, অর্থাৎ সরাসরি আমাদেরকে না বলে যে তোমাদেরকে এটা করতে হবে বা আপনাদেরকে এটা করতে হবে, আপনারা এই ট্রেনিং এর ফলে এটা করতে আপনারা বাধ্য, ওইভাবে আমাদেরকে না বলে একটা গল্প আমাদেরকে দিয়ে লিখিয়ে নিয়ে আমাদের ওই দায়িত্ববোধের জায়গাটাকে একেবারে নাড়া দিয়ে জাগ্রত করে দেওয়া হয়েছে যে ওই জায়গাটায় আমাদেরকে নিজেদেরকে দেখতে হবে। প্রত্যেকেই যেন এই ট্রেনিং শেষে একজন করে সফল শিক্ষক বা সফল শিখন সহযোগী হিসেবে কাজ করে যেতে পারি, সেই জায়গাটাতে কিন্তু আমাদেরকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য একটা সিস্টেম করে দেওয়া হয়েছে এখানে। তো মোটামুটি শিখন ফল লেখা থেকে শুরু করেছিলাম এবং হলো সফলতার গল্প দিয়ে মডিউলের কার্যক্রম শেষ করলাম। সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে, খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পেরেছি পুরোটা মডিউলে। এই জন্য মডিউলের সাথে সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই। এটুকুই বলার ছিল আমার। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ ম্যাডাম, সঠিক বলেছেন আসলে।
প্রথম থেকে শেষ পর্যন্ত যে প্রথমে বলছিলেন মডিউল ডিজাইনিং এর কথা, এখানে যে মুন্সিয়ানা আছে নিঃসন্দেহে আজকে ওই যে বললেন যে সফলতার গল্প, আমি তো রীতিমতো দ্বিধায় পড়ে গেছিলাম যে আমি তো ক্লাস করতে পারিনি, ক্লাস নিতে পারি না, আমি কি লিখবো। এটা দিয়ে আমি কিছু লিখি নাই যে তারা, বাট আমি একটু মানে লজ্জিত। আমার মনে হচ্ছে আমি যদি আরো বেশি ক্লাসে যেতে পারতাম যদি স্টুডেন্টদের সাথে মিশতে পারতাম, আমি এই ট্রেনিংটাকে অনেক বেশি কাজে লাগাতে পারতাম। জি, হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অনেক সুন্দর বলেছেন আপনি। ধন্যবাদ। লাইলুন নাহার ম্যাডাম। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। জি জি আছি। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। জি, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। মূলত আমরা 9টা মডিউল করলাম এই 3 মাসে। তো আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমি চেষ্টা করেছি প্রতিটা মডিউলে আমরা যে শিক্ষণটা শিখেছি সেটা আমার ক্লাসে অ্যাপ্লাই করার জন্য। আর সবচেয়ে আনন্দিত হয়েছি সেটার ফিডব্যাকটা দেখে। ফিডব্যাকটা হলো আমার শিক্ষার্থী যখন ফিডব্যাক দিচ্ছে যে তার ক্লাসের অন্যান্য টিচারদের চেয়ে তারা আমাকে একটু এক্সট্রা অর্ডিনারি ভাবে পাচ্ছে এবং তারা আমার ক্লাস থেকে উপকৃত হচ্ছে, আরো বেশি কিছু শিখছে। এবং তাদের একটা রিকোয়েস্ট ছিল যেন আমি যেভাবে শিখাচ্ছি বা আমি যেভাবে তাদেরকে সহযোগিতা করছি, এটা যদি আমি সকল শিক্ষকের সাথে শেয়ার করি তাহলে তারা আরো বেশি উপকৃত হবে। এই বিষয়টা আমাকে খুব নাড়া দিয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে যে শিক্ষার্থীরা আসলে শিখতে চায়। আমরা তো শিক্ষক, আমরা আসলে মানে এমন একটা পেশায় আছি যেখানে অভিভাবকের পর মানে শিক্ষার্থীর ভালো সাফল্যে আমরা সবচেয়ে বেশি খুশি হই। তো আমরা যদি আমাদের মনকে আরো বেশি এলাবোরেট করে আরো আনন্দের সাথে শিক্ষার্থীর শিক্ষণ চাহিদা বুঝে লেসন প্ল্যান করে প্রপার ওয়েতে যদি আমরা শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে আমাদের সকল শিক্ষার্থী হাতে ডিজিটাল ওই মোবাইল রাখবে ঠিকই, কিন্তু সেই মোবাইল থেকে তারা বুঝে যাবে তার কোন কন্টেন্টটা তাকে নিতে হবে, কোন কন্টেন্টটা সে অ্যাভয়েড করবে। তো আশা করি ব্লেন্ড এন্ড লার্নিং আমাদেরকে সেই সফলতার মুখ দেখাবে। যদি এটা বাংলাদেশে আমরা অ্যাপ্লিকেবল করতে পারি, আশা করি আমাদের শিক্ষার্থী সহকারে আমাদের একটা ভালো শিক্ষিত সমাজ তৈরি হবে। তো সবার প্রতি শুভকামনা রইল। আমি এই 9টা মডিউল করে আমি নিজেকে অনেক বেশি আপডেট করতে পেরেছি। ধন্যবাদ এসিকে এবং অবশ্যই USAID-কে এবং যারা আমাদের সাথে এই যে শিক্ষার্থী কর্তৃক শিখন, সতীর্থ কর্তৃক শিখন, এই যে আমরা PLC সেশনে আমরা একে অপরের সাথে শেয়ার করে একে অপরের অভিজ্ঞতাটাকে নিচ্ছি, জানছি, কে কি বুঝতেছে সেই লার্নিংটা নিচ্ছি, এটা যে কত বড় এফেক্টিভ। এবং এই কাজটা আমি আমার ক্লাসে আমি এখন করি এবং দেখা যায় যে সকল শিক্ষার্থীরা শিক্ষককে সহজে টাচ করতে পারে না বা তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একটু দুর্বল, তারা অতি সহজেই তাদের সতীর্থ কর্তৃক তারা শিখতে পারছে। তো সবকিছু মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। সবার প্রতি অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ম্যাডাম, আমি আপনাদের অলমোস্ট যারা ওখানে অ্যাক্টিভ আছেন সবার লেখাগুলো আমি পড়ি, কিন্তু আমি আমার ধারণাটা আরো রিচ করার চেষ্টা করি। ম্যাডাম, চ্যালেঞ্জ কি কিছু আছে ম্যাডাম? মনে হয় কিছু, এই যে ক্লাসগুলো নিচ্ছেন ওরা মজা পাচ্ছে, ফিডব্যাক চ্যালেঞ্জ বলতে আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের এই যে লিংক শেয়ার করে যখন আমরা ক্লাস করি তখন দেখা যায় কিছু শিক্ষার্থী মানে যারা একটু দুষ্ট প্রকৃতির, চঞ্চল প্রকৃতির বা যারা তার ফ্রেন্ডকেও শেয়ার করতে চায়, তারা কি করে নিজের নামটা দিয়ে তখন শেয়ার করে না, মানে গ্রুপে জয়েন করে না। জয়েন না করলে কি হয়, তখন তারা ওই চ্যাট বক্সে যে একজন আরেকজনকে খুব পোক করে। মানে আমাদের প্রতিষ্ঠান তো আসলে যেসব ছেলেমেয়েরা পড়ে তারা খুব ওয়েল এস্টাবলিশ ফ্যামিলির ছেলে মেয়ে, তো তাদের তো আসলে ডিভাইসের কোনো সমস্যা নাই, নেটের কোনো সমস্যা নাই। তাদের সমস্যা সেটা হলো তাদেরকে একত্রে এনে পড়াশোনা করানোটা খুব টাফ। তো সেখানে আমার কাছে ডিফিকাল্টিস প্রথম দেখবার মনে হয়েছিল ব্লেন্ড এন্ড লার্নিং। আমি 2 সপ্তাহ ক্লাস করলাম, কিছু শিক্ষার্থী লিঙ্ক শেয়ার করেছে অন্য ক্যাম্পাসের শিক্ষার্থী, মানে অন্য স্কুলের শিক্ষার্থীর সাথে কলেজের। তো তারা মাঝে মাঝে ঢুকে 2-একটা চ্যাট বক্সে বাজে কমেন্ট করেছে অন্য শিক্ষার্থীকে। এইটা আমার কাছে খুব মানে রেয়ার, মানে খুব খারাপ লেগেছে যে শিক্ষার্থীদের মধ্যে যদি এই নৈতিকতা না থাকে, তারা যদি নিজেকে কি শিখতে চায় বা আরেকজনকে পোক না করে, আমার কাছে মনে হয় যে এটা না করলে মনে হয় খুব ভালো হতো আর কি। এটা আমার কাছে খুব মনে হয়েছে। থ্যাংক ইউ ম্যাডাম, রেসপন্সিবিলিটি আরো বাড়লো।
আমাদের জি শ্রেণী প্রার্থনার সাথে সাথে তাদেরকে মোটিভেশনে দিতে হবে আমাদের, নাকি? জি 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 মোটিভেশন দিতে হবে। এবং আমি এর মাধ্যমে একটা জিনিস শিখেছি, জুমের মধ্যে আপনার ওয়েটিং রুমে রাখার একটা আছে। যদি আপনার কোনো শিক্ষার্থী রিনেম করে মানে নিজের নামটা লিখে ক্লাস লিখে না জয়েন করে, তাহলে আমরা কিন্তু তাকে স্টপ করে দিতে পারি। তো ও, আমার কাছে আমি এই কারণে নতুন শিক্ষা আমি শিখেছি আর কি, সমাধান হিসাবে। এটা একটা শিখন। ওকে, ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ, জি এখন আচ্ছা ম্যাম। থ্যাংক ইউ ম্যাডাম। হরি সাহা স্যার বলেন কিছু। কেমন আছেন স্যার? হ্যাঁ, বলেন স্যার। ম্যাডাম আমি একটু ইন্টারফেয়ার করি। সেটা হচ্ছে ম্যাডাম, শিওর, আজকে আমরা সবাই যারা বিশেষ করে শ্রেণীকক্ষে ক্লাস নিয়েছেন তাদের অল্প করে হলেও প্রত্যেকের কথা আমরা শুনবো। একটু কাইন্ডলি এটা একটু আমরা করবো, ঠিক আছে? এক্স্যাক্টলি। হরি শাহ স্যার বলেন। জি হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার এবং উপস্থিত অনলাইনে যুক্ত সবাইকে শুভ সন্ধ্যা এবং সালাম। আসলে দেখতে দেখতে আমাদের আসলে ট্রেনিং এর প্রায় শেষ পর্যায়ে। আর ট্রেনিং সম্পর্কে বলতে গেলে যে আসলে আমাদের হায়ার সেকেন্ডারি প্রজেক্টের যে উদ্দেশ্য ছিল, আমাদের পুরা ট্রেনিংটা যে মডিউল ৯ টা মডিউল যেভাবে সাজানো আছে, যে কিভাবে আসলে টোটাল শিক্ষার্থীদের কিভাবে ভালোভাবে এনগেজমেন্ট রাখা যায়, এর জন্য যাবতীয় যত ধরনের কৌশল আছে আরকি। আর এই কারণে যত ধরনের সুশৃঙ্খল একটা আ পাঠ পরিকল্পনা, তাদের ভালোভাবে পরীক্ষা নেওয়া, অ্যাসেসমেন্ট, এরপর হচ্ছে তাদের কিভাবে ব্লেন্ডিং না নেওয়া, অর্থাৎ অনলাইন অফলাইনে আরো কিভাবে ইফেক্টিভ ক্লাস নেওয়া যায়। সবকিছু মিলে যে পুরো একটা প্যাকেজ। সবকিছু মিলে খুব সুন্দর একটা প্যাকেজ আমি বলব। আর অবশ্যই আমরা যেটা বলি আমাদের বিজনেসের ক্ষেত্রে, যে কোনো জিনিসের ভালোভাবে রান করতে হলে ইনোভেশন লাগে আরকি। তো ওই হিসাবে আমরা বলব যে শিক্ষার্থীদের ভালোভাবে যে বিভিন্ন কৌশলের মধ্যে এখন যে এই সিস্টেমটা অবশ্যই একটা ইনোভেশন সিস্টেম পদ্ধতি। হয়তো আরো কিছুদিন পরে আরো বেশি আরো নতুন কিছু ইনোভেশন হয়তো আসবে, যেটা দিয়ে আমরা শিক্ষার্থীদের আরো বেশি এনগেজমেন্ট করতে পারবো। তো সব মিলে কিছু চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। ম্যাডাম একটু বলেছে, আমিও একটু বলেছি যে ব্লেন্ডিং লার্নিং এর ক্ষেত্রে সব শিক্ষার্থীদেরকে একত্রে অনলাইনে আনা হয়তো ১০ জন ২০ জন ৩০ জনকে আনা যায়, বাট পুরা ক্লাসকে ১০০ ২০০ ৩০০ শিক্ষার্থীকে একসাথে অনলাইনে আনা, এটা একটা আমাদের অনেক চ্যালেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, কিছু চ্যালেঞ্জ আছে। তারপর এটা ছাড়া বাট আমরা যদি অ্যাসেসমেন্ট কথা বলি, পাঠ পরিকল্পনার কথা বলি, তারপর হচ্ছে গ্রুপ ওয়ার্কিং, এই সমস্ত জায়গায় আমরা আশা করি সফলতা করতে পারবো। সব মিলে এই ট্রেনিং এর সাথে যারা জড়িত, যারা মডিউল করেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞ এবং আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং সবাইকে আর কি আবার নতুন করে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সময় বেশি নিচ্ছি না। সবকিছু আমাকে অবশ্যই ভালো লেগেছে, সবকিছু মিলে। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। ভালো বলেছেন, চ্যালেঞ্জ আছে কিছু, ওগুলো থাকবেই। ম্যাডাম আমি 30 সেকেন্ড একটু সময় নেব। আমি হরিশা স্যারের ওই যে চ্যালেঞ্জটাকে কিভাবে মিটিগেট করা যায়, আমরা যদি আসলে আমরা আসলে সকল শিক্ষার্থীকে যদি ক্লাসে না নিয়ে এসে, এই যে উনি যেটা বলছেন যে অনলাইনে ক্লাসে না নিয়ে এসে, আমরা যদি একটা ইউটিউবে যদি আমি একটা আমার ক্লাসটাকে ভিডিও করে যদি ইউটিউবে ছেড়ে দিই, স্টুডেন্টরা যদি ওখান থেকে সেই ক্লাসটা যদি সিনক্রোনাইজ পদ্ধতিতে ওরা দেখে, তাহলেও তো কিন্তু সেটাও কিন্তু ব্লেন্ডেড হচ্ছে। সুতরাং আমরা এই পদ্ধতিতেও কিন্তু সেটা মিটিগেট করতে পারি। সুতরাং সব সময় যে আমার অনলাইনে ক্লাসে আনতে হবে, নট দ্যাট, আমি সেটা মনে করছি না আর কি। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ, হ্যাঁ, ভালো thank বলেছেন। you, thank you. মহিব চৌধুরী স্যার কথা বলেন। মহিব চৌধুরী। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন তো?
ওকে, থ্যাংক ইউ স্যার, খুব ভালো বলেছেন আপনি। আগে আমরা যে লেকচার পদ্ধতি বা সনাতন পদ্ধতি যাই বলি না কেন, আমরা যে ক্লাস নিতাম, পিনপতন নীরবতা থাকলে আমরা খুব খুশি হতাম, বলতাম আজকে আমার ক্লাসটা খুব ভালো হয়েছে, যে আমাদের আত্মপ্রতিফলনটা বা আত্মমূল্যায়নটা এরকম হতো। আজকে কেউ কথা বলে নাই, সবাই চুপচাপ শুনেছে। আদৌ কি শুনেছে তারা, বা আদৌ কি আত্মস্থ করেছে আমাদের ছাত্রছাত্রীরা? কিন্তু সে থেকে আমরা এখন একটা নতুন শিক্ষণ পদ্ধতিতে আমরা যাচ্ছি। আমাদের দেখেন, আপনি যেটা বললেন যে ওদের পড়ানোর মাধ্যমে আমরাও আমাদের নিজেদের জাজ করতে পারছি, মূল্যায়ন করতে পারছি আমার কতটুকু কি করতে হবে না। আপনি যেমন বলছিলেন ছেলেরা ঠিকঠাক মতো আসে না, কেন আসে না, এই জন্য আবার আপনাকে কাজ করতে হবে। তো মোটিভেশন, ওই যে এক কথা মোটিভেশন, তারপরে আরো বেশি করে কাছে টানা, আরো বেশি করে বোঝানো ইত্যাদি। আপনারা জানেন এগুলো, আপনারা ক্লাসরুম টিচার, আপনারা অনেক বেশি জানেন। তো থ্যাংক ইউ স্যার। প্রশান্ত স্যার এই হাত তুললেন, ও হাত তুলেছেন আবু সাইদ স্যার। রবিউল ইসলাম স্যার মনে হয় হাত তুলেছেন স্যার। ওহো, এই ইউসুফ স্যার আপনি একটু ধরেন না, আপনি একটু কথা বলেন ওনাদের সাথে। রবিউল ইসলাম তার কথা বলুক, তারপরে ইউসুফ স্যার আপনাদেরকে কিছুক্ষণ গাইড করুক। ওকে ওকে ওকে, গাইড মানে হেল্প করুক, সহযোগিতা করুক। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ রবিউল স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শুভ সন্ধ্যা। আলোচনা শুনছিলাম, আসলে আমাদের এই যে দীর্ঘ 3 মাসের জার্নি, আমরা অনেক কিছু নতুন জিনিস শিখেছি এবং সেগুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। তো এটা অবশ্যই আমাদের পাঠদান প্রক্রিয়াকে আরো সমৃদ্ধ করেছে, এতে কোনো সন্দেহ নাই। তো এখানে আমার সবাই আসলে এটা উপভোগ করছে, আসলে একে অপরের থেকে, এমনকি শিক্ষার্থীদের কাছ থেকেও আমরা অনেক কিছু জিনিস সবাই শিখতে পেরেছি এবং এই নিজেরা এটা হাতে কলমে করতে যেয়ে অনেক চ্যালেঞ্জ নিজেরাই আবার এটা নিজের থেকেই সমাধান করতে পারছি। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে আমাদের জন্য খুবই ইফেক্টিভ ছিল। তো এখানে একটা বিষয় যে আমাদের টোটাল ট্রেনিং যে সময়টা অনলাইন অফলাইন মিলে হলো এবং আমরা একেবারে শেষের দিকে। তো আমরা একটা বিষয় যেটা আমরা তখন যখন অফলাইনে ছিলাম, তখন আমরা অনুভব করছিলাম যে এ ধরনের অন্তত 3 মাসের ট্রেনিং এ আমরা সবাই বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় হলাম। তা আমাদের যেমন বগুড়াতে আমরা গিয়ে যে ওখানে আশেপাশে অনেকগুলো জায়গা আছে যেগুলো মনে করেন যে ঐতিহ্যবাহী জায়গা। একদিন আমরা একটু যদি ওই জায়গাগুলো দেখতে পারতাম বা একদিন একটু ঘুরতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। এটা আমার একটা প্রস্তাব, কারণ এখানে আমাদের এতদিনের ট্রেনিং এ সাধারণত ট্রেনিং প্রোগ্রাম গুলো এই ধরনের ট্যুর থাকে, আর এটা তো বাইরে না, এর জন্য খুব কস্টিংও নাই, একই জায়গায় আমরা এগুলো করতে পারি। নেক্সট এ ধরনের যদি আমাদের ট্রেনিং প্রোগ্রাম হয় তখন এগুলো শিডিউলভুক্ত করা যায় কিনা, এটা একটা আমার প্রস্তাব। আর সব মিলে ভালোই লাগছে। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রবিউল ইসলাম স্যার। স্যার আপনার আসলে কথাগুলো সুন্দর। এর আগেও আপনি বলছিলেন এই বিষয়টা যে কোন একটা মানে পরিদর্শনের একটা অংশ রাখা যায় কিনা। তো যদিও আমার মনে হয় এইবার তো একটু একদিনের প্রোগ্রাম, তবে পরবর্তীতে যদি এইরকম প্রোগ্রাম একাধিক দিনের হয় তো সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের অনুরোধ থাকবে কর্তৃপক্ষ, যদিও কর্তৃপক্ষ কানেক্টেড আছে, তারা এই বিষয়টা দেখবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আবু সাইদ স্যার একটু কাইন্ডলি আপনার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স গুলি একটু বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাকে কি শুনতে পাচ্ছেন? ডিম মাজনি আলু। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ আচ্ছা, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আসলে 3 মাস এতগুলো মানুষ এতগুলো জায়গায় অবস্থান করে এতগুলো মানে পরিবেশ পরিস্থিতি সবকিছু করে আমরা যে এখনো সুস্থভাবে সবাই সপ্তাহে সপ্তাহে একত্রিত হতে পারি, এটা একটা বিশেষ রহমত আর কি। তো এটা হলো প্রথমত। দ্বিতীয়ত হলো যে আমি একটা জিনিস বুঝি নাই এবং আমি ভুল সাবমিট করেছি। এটা হলো
ওই যে যেটা প্ল্যান ডু যেটা আর কি, তো ওইটা আসলে সাবমিট করার পরে বুঝতে পেরেছি যে আমি আসলে টোটালি ভুল করেছি, কিন্তু ওইটা মানে ফরচুনেটলি না আনফরচুনেটলি ওইটা আসলে রিভিউ হয়ে গেছে এবং কোনো কমেন্ট নাই। তো যাই হোক, ওটা আমি পরে রিয়েলাইজ করেছি, আর যেহেতু এটা উইথড্র করা যায় না, তো আমি আবার নিজেকে সংশোধন করে নিয়েছি। এটা টেনশন একটা করেন না বিষয়। স্যার, আমি মনে হয় আপনার দলে আছি না। না, আমার আসলে ওইটা নিয়ে একটু হচ্ছিল আর কি, ওইটা সরাসরি ওইভাবে অতটা মানে সংশ্লিষ্ট ছিলাম না ওটার সাথে। আরেকটা বিষয় হলো, কোন স্যার বললেন যে ক্লাসে আসলে ছেলেদের থেকে মেয়েরা একটু আগ্রহী বেশি বা একটু তাদের মানে অ্যাটেনশন বেশি আর কি, এটা আসলে ঠিক, আমার ক্ষেত্রেও ঠিক। আর ব্লেন্ডেড এর বিষয়টা হলো যে তাদেরকে অনলাইনে কানেক্টেড করা সবারই ওইটার আসলে অ্যাক্সেস নাই, সামর্থ্য বা সুযোগও নাই আর কি, এরকম বিষয় আছে। তো এই ইস্যুতে আমি আসলে যেটা করেছিলাম, আমার 3টা সেকশন আছে, তো 200 করে 600 এবিসি। তা আমি ওদেরকে হলো ক্লাসে বলে দিয়েছিলাম অ্যাসাইনমেন্টের বিষয়ে, এবং ওইটা যে কলেজের ফেসবুক পেজে তালিকা দিয়েছিলাম। আমি যথেষ্ট সময় দিয়েছিলাম, 15 দিন করে এরকম করে। তো আমি দেখতে পেয়েছি যে আসলে এ সেকশনে 68%, আর বি সেকশনে 69%, সি সেকশনে 56% স্টুডেন্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। তার মানে আমরা যে আসলে অনলাইনে বলছি যে অনলাইনের চ্যালেঞ্জ হলো সবাইকে অনলাইনে আনা যায় না, ডিভাইস নাই, নেটওয়ার্ক নাই, ইত্যাদি ইত্যাদি, কারো সামর্থ্য নাই, কেউ অসহায়, এইটা যেমন ঠিক। তা আমি তো আসলে অ্যাসাইনমেন্ট জমা দিতে বলছি হাতে কলমে লিখে, অনেকটা টার্ম পেপারের মতো লিখে আমার কাছে ডিপার্টমেন্টে এসে জমা দিতে হবে। তো সেখানে আমি অন অ্যান এভারেজ আর কি 3টা সেকশনের এটা আসলে 64% আমি অ্যাসাইনমেন্ট পেয়েছি, আর 36% কিন্তু পাইনি। তো এখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যে একটু যে মাঝে মাঝে অভিযোগ বা অনুযোগ করি যে আসলে ছেলেমেয়েরা লেখাপড়া করতে চায় না, এটা কিন্তু অনেকাংশেই সত্যি। আমরা যে তাদেরকে বিজি রাখার জন্য, তাদের কাছ থেকে একটা বিষয় আদায় করার জন্য নানা রকমের কৌশল প্রয়োগ করছি, এরপরেও কিন্তু একটা পার্সেন্টেজ আছে এরা আসলে আসবেই না, মানে আনতে পারিনি আর কি, ব্যর্থ হয়েছি। তো এখন হলো আমার অর্ধবার্ষিক পরীক্ষা 64% তো চলছে। অনেক স্যার, 64% তো অনেক, আমি তো আপনাকে হ্যাঁ, সবসময় বলবো 64% হলো সাবমিট করেছে। এভারেজে বললেন তো অনেক, হ্যাঁ, তো আমার অনেক। 36% করে নাই যে, 36% সংখ্যাটাও তো অনেক। এটা তো আমি মনে করি আর কি, এটা তো নতুন, তো ওরা এই অভিজ্ঞতা তো তারা আগে অর্জন করে নাই। তারপরেও তো এটা যদি 50%ও হইতো, তাও আমি বলতাম যে আপনি সফল। আমার দিক থেকে আচ্ছা, আমি না বলি। না, আমি আসলে ভাবছি কি যে এদেরকে আমি সবাইকে আনতে চেয়েছি, যে আমার আসলে পণ ছিল যে আমি এদের সবার কাছ থেকে এটা করে নিব। ফাইনালি আমি ওদেরকে বলে দিছি যে 3 সেকশনে আমি যে অ্যাসাইনমেন্ট দিয়েছি, আমি ওখান থেকে অর্ধবার্ষিকে কোশ্চিন করব, এখন তোমরা দৌড়াও, তার কাছে আছে, কোথায় আছে, হারাইছো না কি করছো জানি না। এবং আমি সত্যি সত্যি ওখান থেকে প্রশ্ন করব, এরকম বলেছি ওদের। আমি আসলে চাচ্ছি যে আমি যে এটা আমি এবং যেটা করেছি যে ওরা কোনো গাইড বই বা কোথাও এই ম্যাট্রিক্সের এই অঙ্কগুলো খুঁজে পাবে না, ওকে নিজের ব্রেন দিয়ে করতে হবে। অর্থাৎ সে যে একজনে কি করবে এটা আসলে সে পারবে না, তাকে বুদ্ধি দিয়ে করতে হবে। এই জন্য আমি বলে দিছি যে ওইটাই একটা সাজেশন, ওটা কোশ্চিন করবো আমি। আমি আসলে চাচ্ছি যে মানে আমি অন্তত 80 থেকে 90% যাতে আনতে পারি এই ছায়ের তলে আর কি। আচ্ছা, আবু তো সাইদ এই স্যার, আর কি। আর হলো আমি অনেক কিছু শিখেছি নিজেকে সমৃদ্ধ করার জন্য। একেবারে শতভাগ হয়নি, বিভিন্ন মানে সমস্যা বা আমার ব্যস্ততা বা আমার একাডেমিক সাইডে মনোযোগ দেওয়ার জন্য। কিন্তু আমি মনে করি আমি প্রত্যেকটা মডিউলের আমি ওগুলো সব সেভ করে রাখছি, পিডিএফ ফাইল করে রেখে দিয়েছি, এবং আমি যত কিছু সাবমিট করেছি এগুলো ওয়ার্ড পিডিএফ ফাইল করা আছে আমার কাছে। আমি এই জন্য করেছি যে পরবর্তীতে আমি আবার এখানে এক্সেস করে আরো কিছু জানবো, এবং আমি আসলে নিজে সমৃদ্ধ হব, এবং তার মাধ্যমে যাতে আমার শিক্ষার্থীরা সমৃদ্ধ হতে পারে। এই মোটামুটি। আবু সাইদ স্যার, সবাইকে ধন্যবাদ। আবু সাইদ স্যার, আমি একটু আপনাকে জিজ্ঞাসা করবো, ওই যে 36% যে আসে নাই বা অ্যাসাইনমেন্ট সাবমিট করে নাই, তাদের ক্ষেত্রে আপনার কি কোনো পরিকল্পনা আছে কিনা, সংক্ষেপে, একদম সংক্ষেপে? আচ্ছা, এইটা নিয়ে আমার হচ্ছে অধ্যক্ষ স্যারের সাথে কথা হয়েছিল যে আমরা ক্লাস টেস্টের জন্য
হলো 10 নাম্বার রাখবো। আর হচ্ছে আমাদের হলো এই ফেস ডিটেকশনে হাজিরা হয় কলেজে, এবং সেটা আমাদের যে স্টুডেন্ট ডাটাবেজ আছে এখানে ইন্টিগ্রেট করা আছে। 5 নাম্বার হচ্ছে আমরা হাজিরা থেকে নিব। আর পরীক্ষা আমরা 100 নেই, 75 নেই, যাই নিক, এটাকে আসলে 100 রাউন্ডে করে 85 আমাদের হবে, মানে অর্ধবার্ষিক বা এগুলো এভাবে হবে। বলতেছিলেন যে হ্যাঁ, এভাবে চিন্তা করছিলাম যে সকল ক্ষেত্রেই যাতে স্টুডেন্টদের অংশগ্রহণটা নিশ্চিত হয়, উপস্থিতিতেও থাকতে হবে। আর ক্লাস টেস্ট বলতে অন্যরা যদি ক্লাস টেস্ট সরাসরি কোশ্চিন দিয়ে নেয়, আমি ওইভাবে না নিয়ে আমি আমার মতো করে বিভিন্ন ভাবে ওদেরকে কানেক্টেড করে একটা মূল্যায়ন করব, এবং আমার মূল্যায়নটা যাতে স্যার একটু কাইন্ডলি সংক্ষেপে করুন স্যার, অন্য স্যাররা হ্যান্ড রেজ করে বসে আছে, স্যার একটু কাইন্ডলি। আমি আসলে শেষ করে ফেলেছিলাম, সম্পূরক হিসেবে বলেছি। ধন্যবাদ। জি জি, ওই গাজী সালাউদ্দিন স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি খুবই হ্যাপি এরকম একটা প্রোগ্রামে জয়েন করতে পেরে, এবং আমি খুবই নিজেকে সমৃদ্ধ করেছি। তবে আমার থার্স্ট অফ নলেজ রয়ে গেছে, কারণ হচ্ছে আমরা অনেক কিছু শিখেছি কিন্তু আধুনিক অনেক কিছু বাদ পড়ে গেছে। আমার থাকবে, আরজি থাকবে এই ইসের পরে, যে এই আপনার এই ইউএসএইড এবং যারা কর্তৃপক্ষের কাছে আরজি থাকবে যে এখানে আমাদের একটা কন্টেন্টকে ভালো করার জন্য ভিডিও এডিটিং জানা দরকার, গ্রাফিক জানা দরকার, ডাবিং জানা দরকার, চ্যাট জিপিটি, স্মার্ট বোর্ড, ওয়েব ডেভেলপিং, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা মিস করেছি। তো এই বিষয়গুলোর উপরে যদি আরো কয়েকটা মডিউল বানানো যায়, 3-4টা মডিউল, তাহলে বোধহয় আমরা একটু আধুনিক হতে পারতাম। কারণ হচ্ছে এখনকার স্টুডেন্টরা কিন্তু এই সমস্ত যে টুলস গুলো আছে এতে অভ্যস্ত। এখন আমি একটা কাজ দেখালাম, সেখানে যদি গ্রাফিক্স এর কাজটা ভালো না হয়, ডাবিং এর কাজটা ভালো না হয়, এডিটিং এর কাজটা ভালো না হয়, আমাদের যদি একটা পার্সোনাল ওয়েবসাইট না থাকে, তাহলে আমরা একটু ব্যাকডেটেড থেকে যাচ্ছি মনে হচ্ছে আর কি। তো এই জন্য আমার আর্জি হচ্ছে, আমরা খুবই সমৃদ্ধ হয়েছি, আমি খুবই হ্যাপি, এতদিন শিখেছি অনেক কিছু। তবে আমার থার্স্ট অফ নলেজ আছে, যদি আপনারা একটু চিন্তা করেন যে আরো 3-4টা মডিউল যদি এই সমস্ত বিষয়ের উপরে, আধুনিক টুলস এর উপরে কিছু করা যায় কিনা, তাহলে আমরা আরো সমৃদ্ধ হতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সালাউদ্দিন স্যার, আপনার যে থিঙ্কিং বা এর আগেও আপনি বলেছেন সেই বিষয়গুলি আসলে খুব সুন্দর, বিশেষ করে পার্সোনাল যে আপনার ওয়েবসাইটের কথাগুলি, এটা আসলে আমার মনে হয় ইফেক্টিভ। তো মারুফ স্যার অনেকক্ষণ আসলে হাত তুলে আছেন, আপনি একটু আপনি সংক্ষেপে এবং আপনার ক্লাসরুমে আপনি কিভাবে অ্যাপ্লাই করছেন সেই বিষয়টি একটু সংক্ষেপে বলবেন। স্যার ধন্যবাদ স্যার। আমি ক্লাসরুমে মডিউলের ইনস্ট্রাকশন অনুযায়ী ফলো করার চেষ্টা করেছি, আর সাকসেস যতটা প্রত্যাশা করা যায় ততটা হয়নি, তবে চেষ্টা করেছি। আমার যে একটা কোয়ারি ছিল সেটা আমি বলি যে গত বছর আমরা এই শিক্ষা পদ্ধতিতে বড় রকমের একটা রিউমার ছিল, মানে বড় রকমের চ্যালেঞ্জ ছিল ডিম ভাজি নিয়ে। আপনার সবাই মনে আছে মনে হয়, মাধ্যমিক পর্যায়ে ডিম ভাজির একটা সংবাদ সম্মেলন থেকে শুরু করে মানববন্ধন থেকে শুরু করে অনেক কিছু হয়ে গেছে। আমার এই ট্রেনিং সেশনে এসে আমি ডিম ভাজির কারণ এবং ডিম ভাজির সমস্যা এইটুকু উপলব্ধি করতে পেরেছি যে কোথায় হয়েছিল বিষয়টা, সমস্যা। তা আমি এবারও এই ট্রেনিং সেশন থেকে ভয় পাচ্ছি যে আমাদের উচ্চ মাধ্যমিক লেভেলে যেন এই ধরনের কোনো বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি না হয়। এই জন্য আমার মনে হয় যে এই সিএলএমএস এবং এই প্রজেক্টের সবার এই বিষয়ে খুব সূক্ষ্ম দৃষ্টি রাখা প্রয়োজন, যে কোনটা থেকে কোনটা কি হয়ে যেতে পারে। এইটুকু আমার হচ্ছে শেয়ার করা ছিল। আর মডিউলগুলো অর্ডারলি সুন্দরভাবে সাজানো আছে, টিচার সেন্টার ক্লাসরুমকে স্টুডেন্ট সেন্টার করার দিকে ধাবিত করার জন্য এর কোনো বাইরে যাওয়ার উপায় নেই। আর ব্লেন্ডেড লার্নিং এর যে বিষয়টা হচ্ছে যে আপডেটেড ভার্সন, এই বিষয়টা যদি অনুমোদন না হয়, অনুমোদিত মানে কোনো সিস্টেম ডেভেলপ না করে, তাহলে আমি এটাকে ইন্ট্রোডিউস করতে কখনোই পারবো না। কারণ আমার ক্লাসের যে পড়া, অর্ধেক পড়া আমি কিভাবে অনলাইনে নিজের ইচ্ছা মতো করে থ্রো করবো এটা আমার নাই। তবে এই ট্রেনিং সেশনে যেহেতু এটাকে ইন্ট্রোডিউস করেছে, সেটা আমাকে সেফগার্ড হিসেবে দিতে পারে যে আমি ওই আলোকে করেছি, কিন্তু টোটাল সিস্টেমে কিন্তু এটা এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে অ্যালাউড না। এই জন্য আমি মনে হচ্ছে যে এই ট্রেনিং এর পরে আমার ওই যে ডিম ভাজির সমস্যা যে বুঝতে পেরেছি, অতীতে আমার মানে ভবিষ্যতে যেন আমার দ্বারা এরকম বিব্রতকর পরিস্থিতি শিক্ষাক্ষেত্রে বা শিক্ষা পদ্ধতিতে না হয়, এই জন্য আমার দায়বদ্ধতা বেড়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে। ম্যাডাম আমি 30 সেকেন্ড একটু বলতে চাই।
জি জি বলেন প্রকাশ দা। হ্যাঁ সরি স্যার, যেটা হলো যে স্যার এটা অনুমোদন হবে কি হবে না স্যার, এটা কিন্তু সম্পূর্ণ ডিসির হাতে। আর এটা ডিসি যদি অনুমতি না থাকতো স্যার, তাহলে আপনারা কিন্তু স্যার এই ট্রেনিং এ যুক্ত হতে পারতেন না। এটা সম্পূর্ণ ডিসির এখতিয়ারের, আর এই ট্রেনিংটা মূলত যে ডিসির, আমাদের ব্যক্তিগতভাবে স্যার অন্য কেউ না। ডিসি হচ্ছে যে এখানে ডোনার হিসেবে কাজ করছে হচ্ছে যে আপনার ইউএসএইড, বাট এইটার ট্রেনিংটা সম্পূর্ণ ডিসির। সুতরাং আমি মনে করি যে স্যার এখানে এই অনুমতি আলাদা কোনো অনুমোদনের বা কোনো কিছুর প্রয়োজন পড়বে না। ধন্যবাদ স্যার। এক্স্যাক্টলি, আপনার এই কথাটা কিন্তু আমি গত সপ্তাহে বলেছি একবার, যে এটা যেহেতু ডিসি করছে তার মানে শিক্ষা মন্ত্রণালয় এটার সাথে জড়িত আছে। তো ওনাদের নিশ্চয়ই ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে, বড় কোনো পরিকল্পনা আছে এটা নিয়ে। আর একই সাথে সিএলএমএস কিন্তু ম্যাডাম যখন প্রজেক্ট থাকবে না, সিএলএমএস কিন্তু সম্পূর্ণ ডিসির হয়ে যাবে, এবং এইটা আপনাদের মতো টিচাররা এটা ব্যবহার করবে। সুতরাং এইটা নিয়ে এতটা অডিট হওয়ার আমি মনে করছি না এখন প্রয়োজন পড়ছে। হ্যাঁ, এই সিএলএমএসটা সম্পূর্ণ ডিসির। ধন্যবাদ। আমি একটু এখানে মানে 30 সেকেন্ড বলতে চাচ্ছি। আজকে যখন গুগল ক্রোম ওপেন করে আমি সিএলএমএস সার্চ দিলাম, তখন কিন্তু 10 মিনিট স্কুলেও সিএলএমএস বের হয়েছে, এবং সেটা উপরে আছে, মাউসিটা কিন্তু নিচে আছে। এটা আপনারা কি হয়তো মোবাইলে পেয়েছেন কিনা, আমি যেহেতু ল্যাপটপ থেকে দেখি। তো সেখানে আমি ঢোকার চেষ্টা করলাম, প্রথমে আমার মোবাইল নাম্বার ওখানে শো করলো, পাসওয়ার্ডটা কিন্তু আমি ঢুকতে পারলাম না। তার মানে ওরা আরেকটা কপি অলরেডি করে ফেলছে 10 মিনিটে। এটা করতে পারে হয়তো তাদের এগ্রিমেন্ট অনুযায়ী। আমার মনে হয় মারুফ স্যার ওইটা বলেননি। মারুফ স্যার যেটা বলেছেন, আমি যেটা বুঝেছি আর কি, সেটা হলো যে আমরা যে ব্লেন্ডেড বিতর্ক না করি স্যার, সরি স্যার। আমার মনে হয় আমার মতামত, আমি যেটা বুঝেছি সেটা বলতেছি। বলছেন একটা সেটা কাঠামো, হলো যে আমরা যে কন্টেন্ট গুলো যে আপলোড করব স্টুডেন্টদের অ্যাক্সেসের জন্য, এটা ইউটিউব বা ওই ধরনের কোনো মানে মানে ওই রকম অনলাইন বেস না হয়ে যাতে এটা মাউসের প্রপার্টি হয়, এই ধরনের মনে হয় বলেছেন আর কি। এটা আমি বুঝেছি। স্যার এটা সম্পূর্ণ মাউসির প্রপার্টি হবে স্যার। স্যার ডোন্ট ওয়ারি স্যার, এটা মাউসির প্রপার্টি হবে স্যার। আমার মনে হয় আমি একটু বলে আপনার এই প্রেক্ষিতে আমি একটু 10 সেকেন্ড একটু বলতে যাচ্ছিলাম, যদি অনুমতি দেন আর কি। শিওর স্যার। হ্যাঁ ধন্যবাদ। এটা হচ্ছে যে এটা তো মাউসের প্রজেক্ট অবশ্যই, এবং এটা শিক্ষা মন্ত্রণালয়ের একটা অনুমোদন আছে, কারণ এই ব্লেন্ডেড লার্নিং সিএলএমএস নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু সেই 2021 সাল থেকে কাজ করে যাচ্ছে। হয়তো আমরা জানি না বিষয়টা, এটা যে অনুমতির বিষয়টা বা আইনগত কোনো ভিত্তি আছে নাকি, এটা নিয়ে কোনোভাবে ওয়ারিড হওয়ার কিছু নেই, কারণ আমি নিজেই শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে এই ওয়ার্কশপ গুলো আগেই করেছি, এবং আমি এই বিষয়গুলো অবগত আছি টুকটাক অল্প কিছু আর কি। তো আমার মনে হয় আইনগত কোনো জটিলতা আমাদের কিছুই নাই, এবং আরো এটা বেশি অ্যাপ্রিসিয়েট হবে, এবং ভবিষ্যতে এটাই ইন্ট্রোডিউস হবে। আলটিমেটলি শিক্ষার ক্ষেত্রে এই পদ্ধতিটাই লঞ্চ হবে আর কি, আলটিমেটলি আমি যতদূর জানি আর কি। আমার ধন্যবাদ। মনে হয় কি, আমি একটু বলি, আমার মনে হয় কি মারুফ স্যার বলছিলেন যে ফারজানা ম্যাডাম গত সপ্তাহে যে প্রসঙ্গটা তুলেছিলেন যে ওনাদের হায়ার স্টাডিতে হায়ার এডুকেশনে একটা কাঠামো আছে, উনি একটু শঙ্কা প্রকাশ করছিলেন যে আমাদের এরকম কাঠামো আছে কিনা। মারুফ স্যার কি এরকম ভাবছিলেন? জি ম্যাডাম, হ্যাঁ, জি ম্যাডাম, আমাকে ক্লাসের 50% যে আমি অনলাইনে ক্লাস থ্রো করে রাখছি বা ডকুমেন্ট আছে, আমাকে সেটা অনুমতি দিতে হবে। তাহলে আমার ওই উত্তর কিন্তু ওইটা একই, এটা ওনারা এটা আসলে মিনিস্ট্রি এবং ডিসি কনসার্ন আছে। হ্যাঁ, তাদের হাতে যেহেতু ওনারা নিশ্চয়ই কোনো প্ল্যানিং আছে, বিকল্প নাই। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি মাওসির একজন কর্মকর্তা হিসেবে। না, আমি মুশাররফ বলছিলাম, প্রশিক্ষণ সাহেব। হ্যাঁ মুশাররফ স্যার, আমি আপনাকে চিনেছি। ইউসুফ স্যার কন্টাক্ট করছেন এখন, এই জন্য স্যারকে অ্যাড্রেস করেছি। থ্যাংক ইউ। ও আচ্ছা আচ্ছা, ইউসুফ স্যার ধন্যবাদ। যে ব্লেন্ডেড যে বিষয়টা, আমাদের যে যত প্রশিক্ষণ এই বছর থেকে, এটা আগে ছিল না, এই বছর থেকে আমাদের যত প্রশিক্ষণ নেওয়ার কথা বা বলা হয়েছে, এবং ম্যাক্সিমাম প্রশিক্ষণ আমরা শুরু করছি ব্লেন্ডেড লার্নিং এ বা ব্লেন্ডেড পদ্ধতিতে, 50% অনলাইন এবং 50% অফলাইন। তো আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু মিনিস্ট্রির নির্দেশনায় আমাদেরকে বাজেটটা ওইভাবেই দিছে যে ব্লেন্ডেড লার্নিং এ প্রশিক্ষণ গুলো করানোর জন্য, তো আমার মনে হচ্ছে যে ব্লেন্ডেড লার্নিং এ খুব একটা অরিড না হওয়াটা মনে হচ্ছে ভালো হয়। দেখলাম যে যেহেতু আমাদেরকে ওইভাবে গাইডলাইন দিচ্ছে বা নির্দেশনা দিচ্ছে, তো ব্লেন্ডেড লার্নিং এও ক্লাস নিলে আমার মনে হচ্ছে খুব একটা প্রবলেম হবে বলে মনে করি না। এটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। জি ইউসুফ স্যার। ধন্যবাদ মোশাররফ। আসলে ঠিক আছে, আমরা এই বিষয়ে আলোচনা শুনলাম। আমার মনে হয় আমরা একটু আবার দোলাল চন্দ্র মন্ডল স্যারের কাছে একটু যাই।
তার কথাটা একটু শুনি। স্যার অনেকক্ষণ ধরে হাত তুলে আছেন। দুলাল চন্দ্র স্যার, স্যার শুনতে পাচ্ছেন? আদাব, নমস্কার সকলকে। কেমন আছেন স্যাররা সবাই? স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন স্যার? জি, হ্যাঁ, স্পষ্ট শুনতে হ্যাঁ। আমরা এই 9টা মডিউল সুন্দরভাবে সকলেই সফল করলাম। ধন্যবাদ সকলকে। আমরা অনেক কিছু জানতে পারলাম আজকে। অবশ্য কিছুক্ষণ আগে সালমা ম্যাডামের এই যে 1 to 8 আমরা মডিউলে কি কি শিখেছি দেখলাম যে আইকিউ খুব মানে কি বলবো, খুবই ভালো, সুন্দর করে পয়েন্টগুলো তুলে ধরেছেন। হ্যাঁ, আমি মনে করলাম যে আমি নিজেই তো সেগুলো ভুলে গিয়েছি। থ্যাংক ইউ স্যার। যাই হোক, সালমা ম্যাডামকে ধন্যবাদ। আর সবচাইতে ঘটনা হচ্ছে যে ব্লেন্ডেড লার্নিংটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বর্তমান ব্যবস্থার উপর। স্যার যেটা বললেন যে আমাদের ক্লাসরুমে অনুমতি আছে কিনা, আসলে কিন্তু আমরা ব্যবহার করি বিভিন্ন ভাবে। আমি একটা কথা বলি, 2018 সালে সিঙ্গাপুরে একটা ট্রেনিং করেছিলাম। সেখানে কিন্তু ব্লেন্ডেড লার্নিং নিয়ে আমাদের শিখাইছিল। সেখানে আমাদের একটা অপশন ছিল, মানে একটা সেশনই ছিল যে বেস্ট গুগল সার্চিং, মানে গুগলে সার্চ করে আমাকে যে প্রবলেমটা দিবে সেটাকে বার করতে হবে। এইটা আমাদের ছাত্রদের শিখাতে হবে। আমরা সেখানে বলেছিলাম যে আমাদের তো স্টুডেন্টদের অ্যালাউই নেই যে ক্লাসে মোবাইল নিয়ে যেতে হয়। অবশ্য তারা খুব আশ্চর্য হয়েছিল, না কেন নিয়ে যাবেন না, যেহেতু আপনাদের গভর্নমেন্ট ট্রেনিং দেওয়া হচ্ছে আপনাদের এখানে, আপনারা যাই এখানে ব্যবস্থা করবেন। আমরা সে চেষ্টা করেছিলাম, আসলে সেই সময় অতটা ম্যাটেরিয়াল ছিল না। আর আমাদের এই যে মোটামুটি এই সিস্টেমেই পড়ানো হয়, তবে আসলে আমাদের ছেলেরা একটু দুর্বল। যেমন ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, মানে আমাদের 4টা ক্লাস টেস্ট, 4টা কুইজ টেস্ট, তারপর সেশনাল অ্যাসাইনমেন্ট এবং মিড টার্ম পরীক্ষা সব মিলেই কিন্তু আমাদের টোটালি রেজাল্ট হয় টেকনিক্যাল এডুকেশনে। অর্থাৎ মানে কি বলবো, ফর্মেটিভ সামেটিভ অ্যাসেসমেন্ট সবগুলোই কিন্তু আমরা মেনটেন করি আগে থেকেই। এটা যারা কারিগরি ইয়াতে দেখেছেন আর কি, সিলেবাসটা দেখেছেন, তারা মোটামুটি জানেন। তবে আমি এই জন্য বলেছিলাম যে এই সিস্টেমটা আমাদের জেনারেল আনলে আমরা কিন্তু মোটামুটি ভালো পজিশনে নিয়ে আসতে পারবো। আর ওই যে আমাদের ফিরোজ স্যার বলেছিল যে কাকে পড়াবো, তারাও মনে হয় কিছুটা আসবে, এটা আমার পরামর্শ। আর ওই দেশি স্যারদের কাছে বা আমাদের প্রকাশ স্যারের কাছে আমাদের অনুরোধ, এই যে খুব ভালো হয়েছে, তো বেস্ট গুগল সার্চিং একটা অ্যাড করা যায় কিনা, এটা আমার একটু পরামর্শ। এখন যদিও বা আমাদের অ্যালাউ হবে কি না হবে, এটা একটু রাখলে আমাদের জন্য একটু ভালো, মানে ছাত্রদের জন্য ভালো হয় আর কি, এইটুকু বলতে পারবো। কারণ আমরা যে প্রবলেমটা দিব, তারাই দেখি চেষ্টা করে বের করতে পারে কিনা। এটাও কিন্তু আমাদের জন্য একটা ব্লেন্ডেড লার্নিং এর বেটার সোর্স বলতে পারবো আর কি। থ্যাংক ইউ সকলকে, সকলে ভালো থাকেন। ধন্যবাদ স্যার। আসলে সার্চিং করাটাও একটা ইম্পর্টেন্ট অপশন। যাই হোক, এগুলি কর্তৃপক্ষ দেখবে। স্যাম স্যার। থ্যাংক ইউ। আমার ঠান্ডা লাগাতে কথা স্পষ্ট হয়তো নাও বোঝা যেতে পারে, এজন্য শোনা যাচ্ছে কি? হ্যাঁ, স্পষ্ট শুনতে পাচ্ছি স্যার, বলেন আপনি। আমি খুবই সংক্ষেপে বলবো যে ব্লেন্ডেড লার্নিং এটা এমন একটা পদ্ধতি যে আগামীর শিক্ষা ব্যবস্থা পুরোটাই ব্লেন্ডেড হয়ে যাবে, সকল লেভেলে, উচ্চশিক্ষা লেভেল, কলেজ লেভেল, মাধ্যমিক, সকল পর্যায়ে পুরোটাই ব্লেন্ডেড হয়ে যাবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুতরাং আগামীতে এমনও সময় আসবে, হয়তো কবে আসবে জানি না, যারা ব্লেন্ডেডে অভিজ্ঞ না তারা শিক্ষক হিসেবে নিয়োগই পাবেন না। সুতরাং ওই কবে আমরা পারফেক্ট ব্লেন্ডেড হবে তারপর আমরা সেই প্রযুক্তি শিখব, এই ভরসায় আমাদের বসে থাকা ঠিক হবে না। এখন থেকেই আমাদের নিজেদের তৈরি করতে হবে। হয়তো এখন আমরা পারফেক্ট অবস্থায় পাবো না, আমরা শুরু করব ছোট ছোট ব্লেন্ডেড বলতে যে একদম আমরা এখন হায়ার পিএইচডি পর্যায়ে যারা ব্লেন্ডেড করছে ওরকম আমাদের করতে হবে তা না। এই যে এনসিটিভি বই সবগুলো প্রকাশ করতে পারেনি, তারা বইগুলো ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, প্রাইমারি লেভেলের বই, হাই স্কুল লেভেলের বই, এটাও কিন্তু এক ধরনের ব্লেন্ডেড হয়ে গেছে। তো আমরা যেটা সরাসরি যে অংশটা আমরা করতে পারবো না সেটা আমরা অনলাইনে যাব। যাদের অনলাইন অ্যাক্সেস আছে তারা অনলাইন থেকে নিবে, যাদের অনলাইন অ্যাক্সেস নাই তারা ফেস টু ফেস নিবে, তাদের নির্ধারিত সময়, তাদের সুবিধাজনক সময় নিবে। সুতরাং ব্লেন্ডেড নিয়ে আমাদের হেজিটেশন এবং আমাদের যে স্টেরিওটাইপ বা স্টিগমা যেটাই আছে কিনা,
যেটাই থাক সেটা আমাদের ইতিবাচক নির্ভরই হবে। সবাইকে ধন্যবাদ। আপনি অনেকক্ষণ আসছেন আসলে স্যার, হাত তুলে কাইন্ডলি আপনার সে সুচিন্তিত মতামতগুলি একটু প্রদান করেন স্যার। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এত চিন্তাবিদের মাঝে আবার সুচিন্তিত কিছু বলা তো মুশকিল। তবে সবাই যে আক্ষেপ করতেছেন যে শেষ হয়ে গেল, আমার তো মনে হয় যে ভালোই হলো, আমরা আবার একটা নতুন রূপে যেতে পারবো। যাই শুরু করেন শেষ হবেই, ঠিক আছে? তো এখন এই যাই শুরু করেন না কেন, জীবনটা শেষ করেছেন এটাও শেষ হয়ে যাবে। কাজে শেষ হওয়াটা খারাপ কিছু না, কিভাবে শেষ করলাম সেটা খুব গুরুত্বপূর্ণ। তো এই যে ব্লেন্ডেড নিয়ে কিছু কথা বলছেন, আমি এই মুহূর্তে একটা জিনিস আপনাদের আপলোড দেব, 2-3টা জিনিস। একটা হলো যে কথাটা বলা হয়েছে, ইউজিসি উচ্চশিক্ষার জন্য তারা একটা নীতিমালা দিয়েছে, ইউজিসি, ঠিক আছে? এর নিচের পর্যায়ে যে ট্রেনিং গুলো হচ্ছে, বিশেষ করে মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট গাজীপুর, তারা এখন যে 21 দিনের যে কোর্সগুলো করাচ্ছে বা 2 সপ্তাহ যে কোর্সগুলো করাচ্ছে, সবগুলোই কিন্তু অফলাইন অনলাইন। প্রথমে তারা অনলাইনে করে, তারপর 7 দিন তারা নিয়ে আসে, এবং তাদের সাথে আবার কক্সবাজার একটা ভ্রমণের যোগাযোগ আছে। যদিও প্রকাশ দা আমাদের কোথাও ঘুরান নাই, বগুড়া হোটেল নিয়ে রেখে দিয়েছেন। তো এটা মানে আইনগত দিকটা আমার কাছে যেটা ওই যে মাওশির একজন বলেছে, এগুলা মানে বড় কোনো সমস্যা না, এটা আসতেই হবে। এবং আমাদের যে এসডিজি এর কথা যদি আমরা বলি, সেখানে এটা বলা আছে। আবার যদি আমরা এখন যদি এআই এর চতুর্থ বিপ্লবের যে এআই, যে অনেক পেশাই থাকবে না, থাকলেও এটা এই ফরম্যাটে থাকবে না, সেগুলো বিবেচনা করলে এটা হয়ে যাবে। তো আমাদের জন্য সুবিধা হলো যে আমরা রেডি হয়ে আছি টু ফেস দ্য কামিং ফিউচার চ্যালেঞ্জ। এটা আমাদের জন্য একটা খুব বড় ধরনের সুবিধা, বা এই কর্তৃপক্ষ আমাদের এভাবে তৈরি করছে, অনেক পরিশ্রম ওনাদের, এই জন্য ওনাদের আমরা ধন্যবাদ দিই এবং কৃতজ্ঞতা জানাই। তো আমি মনে হয় যে ওই আইনগত দিকটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ না, আমাদের হলো আমরা আমাদের কিভাবে তৈরি করতে পারলাম, কিভাবে আমরা এটা ডেলিভারি দেব, কি কি চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো প্রথমত লোকালি কিভাবে ওভারকাম করা যায়। কারণ চ্যালেঞ্জগুলো ওভারকাম করার একাধিক ওয়ে আছে। একটা হচ্ছে লোকালি পারলে খুবই ভালো, আর যদি আমরা সবসময় গভর্নমেন্ট মাওসি মন্ত্রণালয় চাই তাহলে এটা অনেক দূরে চলে যাবে। তবে বড় চ্যালেঞ্জটা হলো আমাদের শিক্ষার্থীদের পড়ার প্রতি যে এক ধরনের অনীহা বা ক্লাসে না আসা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা রেডি হলাম, আসতে চাইলাম না, আর এত কম স্কুলিং সারা দুনিয়ায় নাই। হ্যাঁ, আমাদের স্কুল আওয়ারটা বাড়ানো দরকার, স্কুলে থাকা দরকার, এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এটা স্টুডেন্ট ফ্রেন্ডলি, হ্যাঁ, এগুলো হওয়া দরকার। এই জায়গাগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কাজে আমরা নিজেরা রেডি হয়ে গেলে, আইনগত চ্যালেঞ্জ বড় কিছু না, এটা যে কোনো মুহূর্তে আপনাকে একটা স্বীকৃতি দিয়ে দেবে। আর তারা তো দিয়েছে বলেই তো আমরা এটা করতেছি, এটাও তো একটা স্বীকৃতি। কারণ এটা মানে মাওসের এটা অনুমোদিত একটা প্রকল্প, গভর্নমেন্টের সাথে আছে। কাজে আমরা যা করছি এভরিথিং ইজ অ্যাপ্রুভড। কাজে হতাশ হওয়ার কিছু নেই, আমরা এগিয়ে যাই এবং এই শীতের মাঝে দেখা হবে। আর ওই যে 28 তারিখ 29 তারিখ খোলা, 31 তারিখ কিন্তু বিশ্ব ইজতেমা। রাইট, এটা আমি মনে করে দিই, বিশেষ করে যারা ঢাকামুখী, এই বিষয়টা তারা কিন্তু মাথায় রাখবেন। কারণ ওই 30 তারিখে গাড়ি পাওয়া খুব কঠিন হয়ে যাবে আর কি। আমি প্রকাশ দাকে বলবো বিষয়টা বিবেচনা করার জন্য। সবাইকে অশেষ ধন্যবাদ, শুভরাত্রি। ধন্যবাদ স্যার। আসলে স্যার আপনি আমার মনের কথাটাই বলে দিয়েছেন। আমি অনেকদিন ধরেই ভাবতেছি যে আসলে 31, 1, 2 এই 3 দিন আসলে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হবে। বেশ একটা চাপ থাকবে বগুড়া থেকে ঢাকামুখী। তো যাই হোক, শিমন স্যার একটু কাইন্ডলি হাত তুলেছিলেন। আমি একটু বলি, আপনি কিন্তু শেষ, আমাদের অনেকেই কিন্তু কথা বললেন না এই পর্যন্ত। আমি 14 জনের কথা করতেছে শুনলাম আর কি, প্রায় 15 জন, আর কিন্তু অনেকে কথা বলেন নাই। জি, আমি বলবো ম্যাডাম। বলেন প্লিজ। আমি খুব সংক্ষেপে দুটো একটা বলি। আসলে অনেকক্ষণ ধরে অনেক খুব ভালো কথা শুনেছি এবং আমার মনের কথাগুলো প্রায় সবাই বলে ফেলেছেন। আমি লাস্ট একটা বাক্যে একটা বলতে চাচ্ছি। আসলে আমরা
ট্রেনিংটা শেষ করে ফেললাম প্রায়, কিন্তু আমার মনে হয় যে মূল ট্রেনিং শুরু হচ্ছে আমাদের, এবং এখান থেকে আমাদের যাত্রা শুরু। যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে নেওয়া হয়েছিল আমরা সেটা অনেকটা অর্জন করতে পেরেছি, এবং এই যে আমরা যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আমরা বিশ্বাস করি আমরা নাম্বার নিয়েছি বা সবার যোগাযোগ আছে, মানে আমাদের শুরু হলো আসলে, আমি বিশ্বাস করি, এবং আমরা হয়তো আরো এগিয়ে নিতে পারবো এই বিষয়টাকে। এইটুকু একটু বলার ছিল আমার। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। সালমা ম্যাডাম, আপনি কাইন্ডলি এই শেষ অংশটুকু একটু কাইন্ডলি পরিচালনা করেন, আর যারা বলে না একটু কাইন্ডলি অল্প অল্প করে যদি একটু বলেন, সবার কথা একটু শুনলে ভালো লাগতো প্লিজ। শুনি, সবাইকে শুনি। ম্যাডাম আমি দুইটা পয়েন্ট একটু বলবো, আর সেটা হচ্ছে যে আপনারা মডিউল 9 এর একটা নোটিফিকেশন পেয়েছেন যে আমাদের ওই যে 16 দিনের কর্মসূচির জন্য আমাদের যে একটা ওয়েবিনার হয়েছিল জুমে, সেখানে আপনারা অনেকে কমিটমেন্ট করেছিলেন যে জেসি ইন্ট্রোডিউস, আপনাদের প্রতিষ্ঠানে জেসি ইন্ট্রোডিউসের ক্ষেত্রে আপনারা একটা পদক্ষেপ নেবেন। সেই পদক্ষেপের আলোকে একটা সফলতার গল্প বা সেইটার উপর একটা কেস স্টাডি বা একটা স্টোরি লিখে আমার কাছে পাঠানোর কথা ছিল। গত মিটিং এ আমরা এটা আলোচনা করেছিলাম। তো সেই বিষয়টা যদি একটু আপনারা আবার একটু রিভিজিট করেন, ওইখানে আপনার নামটা ওইখানে লিখা আছে, ওইখানে পিডিএফ করা ফাইলে লিখা আছে, আপলোড দেওয়া আছে, আপনারা ওইটা দেখে আপনার নামটা পেলে ওইখানে আপনার স্টোরিটা লিখে যদি আমাকে একটু 25 তারিখের মধ্যে একটু আমাকে পাঠিয়ে দেন, তাহলে এটা আগামী যে নারী দিবসটা আসছে 8ই মার্চ ওখানে ওটা পাবলিশ করা হবে। ধন্যবাদ এইটুকু। আর আমি ম্যাডাম আরো দুইটা পয়েন্ট একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে মূলত আসলে আমাদের এই অনলাইন মডিউলের যে যাত্রা সেইগুলো নিয়ে কথা বলার কথা ছিল, মানে আমরা সেইগুলো নিয়ে একটু রিভিজিট করতে চেয়েছিলাম, কিন্তু এখানে দেখলাম শুধুমাত্র আসলে ব্লেন্ডেড অ্যাপ্রোচটা নিয়ে বেশি কথা বলা হলো। আর এখন আসলে ব্লেন্ডেড অ্যাপ্রোচটা একটু যদি আমি মানে আপনাদের সাথে একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে শুধুমাত্র ক্লাসে হচ্ছে যে মাল্টিমিডিয়া প্রজেক্টর বা অন্যান্য ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে ক্লাস নিলে কিন্তু সেটা ব্লেন্ডেড নয়। ব্লেন্ডেড হচ্ছে যে আপনার এমন একটা, যেমন আমরা এখন কিন্তু যে আমাদের ট্রেনিং এর মধ্যে যে হচ্ছে আপনার ভিডিওটা দেওয়া আছে, সেটাও কিন্তু একটা ব্লেন্ডেড। সুতরাং আমরা আসলে ওই একটা জায়গায় কেন যে আসলে আটকে আছি, এই জায়গা থেকে আমাদের একটু আসলে বের হওয়ার একটু সুযোগটা তৈরি করা দরকার। জাস্ট এইটুকুই আমার যুক্ত করা ছিল। ধন্যবাদ। এবং আমাদের হয়তো মিটিংটা আর একটু সময় 10 মিনিট মতো আমরা কন্টিনিউ করতে পারবো। গত সপ্তাহে আমরা 10 মিনিট মতো কন্টিনিউ করেছিলাম, মিটিংটা ডিসকানেক্ট হয় না। সুতরাং এখন আমরা আরো কয়েকজনের আলোচনা শুনতে চাই। আর আমার জায়গা থেকে আমি একটু আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব, আমার এই যে অনলাইন যাত্রায় বা আপনাদের সাথে ফেস টু ফেস মিটিং করেছি, এই সময়কালে যদি কোনোভাবে আপনাদের প্রতি কোন রকম মানে মানে মনোকষ্ট দেওয়ার মতো যদি কোনো আচরণ করে থাকে, আপনারা নিঃসন্দেহে আমার প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা পেশাগত কারণেই আমি হয়তো কখনো মানে আপনাদের সাথে টাইমলি মিট করতে পারিনি বা টাইমলি অ্যাটেন্ড করতে পারিনি, আমি আপনাদের কোনো রেসপন্সটাও টাইমলি করতে পারিনি, বা আমার কোনো ক্ষেত্রে যদি সীমাবদ্ধতা থাকে, সীমাবদ্ধতাগুলোকে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমি আপনাদের সকলের প্রতি বিনীতভাবে প্রত্যাশা করব। ধন্যবাদ। এইটুকু জাস্ট আমার পক্ষ থেকে বলা ছিল। ম্যাডাম আপনি কন্টিনিউ করুন প্লিজ, আর আমরা মনে হয় আরো 10 মিনিট কন্টিনিউ করতে পারবো। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সেই সাথে আমি একটু যোগ করতে চাই, আপনি অনেক বেশি আন্তরিক, অনেক বেশি দায়িত্বশীল, এবং আমাদের এই প্রশিক্ষণের ব্যাপারটাকে আপনি যেভাবে হ্যান্ডেল করছেন, এজন্য তো আপনি প্রশংসার দাবিদার অবশ্যই। আর এই সুযোগে আমিও বলে রাখি একটু যে এই পিএলসি কন্ডাক্ট করতে যে আমার এরকম অভিজ্ঞতা, আসলে অনলাইনে এরকম অভিজ্ঞতা আগে ছিল না। আমি যদি কোনো রকম কাউকে যদি কোনোভাবে মনে কষ্ট দিয়ে রাখি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। ওকে, এখন একটু কেউ কথা বলতে চান? আমিনুল স্যার আছেন দেখলাম, আর কে আছেন? কাউসার স্যার, কথা বলেন, একটু কথা বলেন, আপনাদের অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন আমাদের সাথে, আপনারা তো ক্লাসে ছিলেন। হ্যাঁ স্যার। লতা ম্যাডাম সম্ভবত এর আগে হাত তুলেছিল। লতা ম্যাডাম আছেন? আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? সবাই ভালো আছেন স্যার? ম্যাডাম ম্যাডাম শুনতে পাচ্ছেন আমার কথা? আমার গলা খুব ব্যথা। শুনতে পাচ্ছি। জি ম্যাডাম, সবাই খুব ভালোভাবে সব কথাই বলে ফেলেছে আসলে। তো আমার একটা বিষয় জানার দরকার ছিল যে আমাদের যে লাইভ ক্লাসগুলো হয়, সেশনগুলো হয়, এই লাইভ সেশনগুলো কি রেকর্ড হয় কিনা?
কখনো কখনো দেখা যায় যে আমাদের নেটওয়ার্ক ইস্যু বা অন্য কোনো কারণে, যে কোনো কারণেই হতে পারে, আমরা এটা কিছু মিস করে গেলে আমার মনে হয়, আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার মডিউলের মধ্যে আমার এই পার্টটা বেশি ভালো লেগেছে, যে লাইভ ক্লাসে আসার পর আমার যে কনফিউশন গুলো ছিল, যেখানে যেখানে পুরো মডিউলের মধ্যে এই বিষয়গুলো আস্তে আস্তে ঠিক হতে হতে, কারেকশন হতে হতে আমি একটা জায়গায় সেট হতে পারি। মানে আমার লাইভ ক্লাসগুলো আমাকে খুব খুব উপকার দিয়েছে। তো এই লাইভ ক্লাসগুলো যদি কোথাও রেকর্ড থাকে, আমরা তো এখানে একটা ব্যাচ বা ম্যাডাম, এগুলো সবগুলোই আমার কাছে আসলে রেকর্ড করার সুযোগ নেই, কারণ কখনো কখনো আমি মোবাইলে আমি এখন সাইমultaneously দুইটা ডিভাইসে দুইটা মিটিং করছি। আমার একটা ইন্টারনাল মিটিং ছিল, আপনাদের সেটা 7:30টায় শুরু হয়েছে, আর আপনাদেরটা 7টায় শুরু হয়েছে। সুতরাং আমার আসলে একটু ডিফিকাল্টিস তৈরি হয়েছে, কারণ দুইটা ডিভাইসে কখনো মানে এগুলো রেকর্ড করা সব ক্ষেত্রে সম্ভব হয়নি, তবে জুমের ক্ষেত্রে কিছু কিছু গুলো ছিল আর কি। ধন্যবাদ। তো আমি ব্যাপারটা এভাবে বুঝিনি, আমি ভেবেছি যে সিএলএমএস থেকে কি এই কাজটা করা হচ্ছে কিনা, ওর ব্যাকএন্ডের কোনো ডেটাবেজ আছে কিনা। তো ওদেরকে আমি নক দিয়েছিলাম, তো ওরা আমাকে আসলে অপারগতা স্বীকার করেছে যে আসলে ওদের কাছে নেই। তো প্রকাশ স্যারের কাছে মাধ্যমে আমি যে বিষয়টা জানতে পারলাম। আর আমি একটু বলতে চাই যে সালমা ম্যাডামের কথা ধরে, যে আগে আমরা ক্লাসে চিন্তা করতাম যে একেবারে সাউন্ড হবে না, খুব চুপ থাকলে আমার মনে হয় ক্লাসটা ওরা খুব ভালো হচ্ছে, ওরা মনোযোগ দিয়ে শুনছে। আর এখন আমরা দেখছি আসলে স্টুডেন্ট কতখানি অ্যাক্টিভ থাকছে বা শিক্ষণ উদ্দেশ্যগুলো আমার সঠিকভাবে অর্জিত হচ্ছে কিনা। তো পুরো ব্যাপারটাই আসলে নির্ভর করবে যে আমার শিক্ষকগণ আসলে এই ব্যাপারে কতটা আন্তরিক এবং পারদর্শিতার সাথে কৌশলগুলোকে আয়ত্ত করছে এবং এগুলোকে সঠিকভাবে প্রয়োগ করতে পারছি। আরো অনেক কথা ছিল, আসলে যেহেতু সময় কম আমি আর কিছু বলছি না। ধন্যবাদ সবাইকে। আচ্ছা ইউসুফ স্যার, আমি একটু একটা কথা একটু যোগ করি। আমাদের এখানে পেরিফেরিতে আছেন, আমাদের দেশের পেরিফেরিতে আছেন, একটু রিমোট এরিয়ায় আছেন, এরকম কেউ কি আছেন যিনি তাদের অভিজ্ঞতাটা একটু শেয়ার করতে পারবেন? আমরা তো সব মোটামুটি ভালো ভালো জায়গায় আছি, কিন্তু যারা আরো বেশি প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোতে কি পরিস্থিতি, এরকম কি কেউ আছেন, কেউ শেয়ার করতে পারবেন? একটু জানতাম, শুনতে চাইছিলাম একটু চ্যালেঞ্জ গুলো কিরকম আসে ওখান থেকে। আচ্ছা, সেরকম কেউ নাই। কামরুন নাহার ম্যাডাম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি আসলে প্রত্যন্ত এলাকায় নেই, কিন্তু আমার কলেজটি যে জায়গায় অবস্থিত এটি হচ্ছে ঢাকা শহরের এই যে বেড়িবাঁধ, মোহাম্মদপুরের যে বেড়িবাঁধের পশ্চিম সাইডে। তো এখানে যে ধরনের বাচ্চারা পড়াশোনা করে, ওদের অধিকাংশ শিক্ষার্থী আর কি এখানকার, ওরা দরিদ্র সীমার নিচে বাস করে আর কি। এবং আমার অনেক শিক্ষার্থী, 50 থেকে 60% শিক্ষার্থী হচ্ছে কর্মজীবী ওরা। তো আমি যে পাঠ পরিকল্পনাগুলো তৈরি করেছি বা এর আগেও আমার যে অভিজ্ঞতা ছিল তার আলোকে আমি যে ক্লাসগুলো পরিচালনা করি, ওদের গ্রুপ ওয়ার্ক কিংবা হচ্ছে আমার গুগল ক্লাসরুম আছে, সেই ক্লাসরুমে মাঝে মাঝে ওদের সাথে আমি মিট করি, বা জুম বা হচ্ছে আমার যে ক্লাসগুলো স্লাইডগুলো আমি দেখাই ওদেরকে, সেগুলো আবার কলেজের যে অফিসিয়াল গ্রুপগুলো আছে সেখানে দেই। কিন্তু দেখা যায় কি যে মানে আমাদের উপস্থিতির হার যেমন অনেক কম, আবার এই যে বিষয়গুলো যেগুলো আমি অনলাইনে থ্রো করছি সেগুলো থেকে দেখে পড়ে আসার বা শেখার এই প্রবণতাও অনেক কম। কারণ আমরা অনেক শিক্ষার্থী এরকম পাই যে ওরা শুধু এসে পরীক্ষা দিয়ে যায়, মানে পরীক্ষার সময় এসে পরীক্ষা দিল, সারা বছর হয়তো ওরা যে কাজগুলো করে সেই কাজে ব্যস্ত থাকে। তো এটা আমার কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমি ওদের নিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসই করি, কিন্তু আলটিমেটলি দেখা যায় আমার একটা ক্লাস হচ্ছে 207 জন স্টুডেন্ট একাদশে এই মুহূর্তে, আমি সর্বোচ্চ 44, 45 বা 50 জন শিক্ষার্থী পাচ্ছি আর কি, বাকি শিক্ষার্থীদের কিন্তু পাচ্ছি না। তো এই জায়গাটা আমার কাছে এখনো অনেক বড় চ্যালেঞ্জ মনে হয়, এবং আমি প্রতিনিয়ত হচ্ছে আমাদের মনিটরিং কমিটি আছে, তারপরে হচ্ছে কলেজ প্রশাসনের সাথে এই বিষয়টা নিয়ে আমি প্রায়ই কথা বলি যে শিক্ষার্থীরা আসলে যদি না আসে বা ওদের অনলাইনেও যদি আমি যুক্ত করতে চাই, ওরা যদি যুক্ত না হয় তাহলে আমাদের সব ধরনের প্রচেষ্টাই আসলে ব্যর্থ হয়ে যাবে। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি চ্যালেঞ্জিং আমার জন্য আর কি। কোনোভাবেই ওদেরকে আমি যত চেষ্টাই করি না কেন ওদেরকে 100%, এমনকি 50%ও আমি আসলে টাচে আনতে পারি না। আমার কাছে এটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা মনে হয়েছে। রিমোট এরিয়ায় তাহলে আমাদের কাজ করা যায়। আর আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আমাদের ইন্টারনাল পরীক্ষার যে ফলাফল, সেই ফলাফলও খুবই হতাশাজনক। যেমন যে যারা এবার দ্বাদশে, ওরা হচ্ছে
টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করছে। তো ওদের গত কয়েকদিন আগে ওদের হচ্ছে থার্ড টিউটোরিয়াল পরীক্ষা ছিল। সেখানে আমাদের 815 জন শিক্ষার্থী ছিল। এই 815 জন শিক্ষার্থীর মধ্যে থেকে বিজ্ঞান বিভাগের মাত্র 5 জন হচ্ছে ওরা অল সাবজেক্টে পাশ করেছে, আর বাকি সকল শিক্ষার্থী হচ্ছে তারা কোনো না কোনো সাবজেক্টে ফেল করে গেছে। কিন্তু আলটিমেটলি দেখা যায় পরে ওরা কিন্তু পাশ করে, মানে বোর্ডের পরীক্ষাগুলোতে যে কোনো ভাবেই হোক ওরা পাশ করে যায়। তো এই যে জায়গাটা, মানে ওরা কলেজের পরীক্ষাগুলোতে সিরিয়াস হয় না, পরীক্ষা হয়তো দেয় না, অথবা দেয় কোনোভাবে এসে দিতে হয় বলে হয়তো দেয়। আবার বোর্ড পরীক্ষা যখন ওরা পাশ করে যায়, তো কলেজে না আসলে বা পরীক্ষা না দিলে মানে এই যে সিনসিয়ারিটি, যে আসলে না দিলে কিছু হয় না, ফাইনালে তো ওরা পাশ করেই যাচ্ছে যে কোনো ভাবেই হোক আর কি, সেটা পড়ে হোক বা হচ্ছে কারোটা দেখে লিখে কিনা জানি না। তো এই জায়গাটাতে একটা বড় চ্যালেঞ্জ আমরা ফেস করছি গত আমি এখানে 15 সাল থেকে আছি, মানে বিশাল একটা চ্যালেঞ্জ, বিশেষ করে হচ্ছে করোনা পরবর্তী এই সময়টাতে অনেক বড় মানে একটা চ্যালেঞ্জ আমাদের সামনে চলে আসছে। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমি এই জায়গাটায় শুনতে চাচ্ছিলাম, আমাদের এরকম অনেক এলাকা আছে তাই না আমাদের দেশে, পেরিফেরিতে, বিশেষ করে এটা তো ঢাকা শহরের মধ্যেই কিন্তু এই জায়গাটা, কলেজটা তার মধ্যেই অবস্থা। তো যাই হোক, এটা নিয়ে চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করা যায় এটা নিয়ে বোধহয় আরো বিশাল বড় আলোচনার সুযোগ আছে, এখানে তো আর সেটা সম্ভব না। তারপর আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ আমরা নিশ্চয়ই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো আর কেউ কিছু শেয়ার করবেন? আমরা কিন্তু আছি অনেক, এখনো 16-17 জন আমরা অলরেডি কথা বলেছি। ইউসুফ স্যার, আপনি ডাকলে শুনবে হয়তো। প্রশান্ত স্যার কিছু বলেননি। প্রশান্ত স্যার কই? আসলে ম্যাডাম, আমরা যখন করোনার সময় ক্লাস নিতাম, আমি যখন বাস্তবে অনেককে ছাত্রকে নাম ধরে তো বলতাম যে বাবা তুমি বলো কিছু, কিন্তু পরে খোঁজ খবরে জানতে পেরেছি উনি অনলাইনে ঢুকে রেখে বাস উনি নাই, এরকম খবরটা হয়েছে। আমাদের তেমন হচ্ছে না তো, মনে করবেন না কিছু, মানে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। আর আমাদের ওকে, আমাদের সহকর্মীরা নিশ্চয়ই সালমা ম্যাডাম, আমি অনুমতি দিলে একটু কিছু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা ম্যাডাম, আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম কামরুন নাহার ম্যাডামের সাথে। তো ম্যাডামের প্রতিষ্ঠান আর আমার প্রতিষ্ঠান খুব একটা ডিস্টেন্স না। হ্যাঁ, আমার প্রতিষ্ঠান হচ্ছে সরকারি মোহাম্মদপুর মডেল কলেজ, এটা হচ্ছে কলেজ গেট, একেবারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনেই, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এবং আমাদের কলেজ একই এরিয়ার মধ্যে। তো ম্যাডাম যে কথাটা বললো, আসলে আমাদের এই মোহাম্মদপুর এলাকাতে এখন আতঙ্কের নাম হয়ে গেছে এখন। হ্যাঁ, এটা কিন্তু মোটামুটি সবাই জানে, পত্রপত্রিকা খুললে আতঙ্কের নাম হয়ে গেছে। যেমন আমার কলেজটা আমি যদি বলি, আমার কলেজটা হয়তো বা অনেকেই চিনেন, যেহেতু একেবারে প্রাণ কেন্দ্রে। তো এখানে হয়েছে কি, আমাদের পাশেই হচ্ছে বিহারি ক্যাম্প। তো এই জায়গাটা কিন্তু একেবারে মানে নেশায় আচ্ছন্ন, পুরো এই অংশটা আমাদের এই কলেজ গেট এরিয়াটা, আমার কলেজের সামনেই কিন্তু প্রকাশ্যে একেবারে নেশা চলতেছে। এইগুলো একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আমরাও কিন্তু একাধিকবার এগুলো পদক্ষেপ নিয়েছি, কিন্তু নিলে কি হয়, 2-1 দিন হয়তোবা দেখা যায় যে সব ঠিক আছে, এরপরে কিন্তু আবারও সেই গতানুগতিক যেই প্রক্রিয়ায় চলে সেরকম। এবং ওপেন মাদক বিক্রি হচ্ছে কিন্তু এখানে আমাদের এই একেবারে বিহারি ক্যাম্পটার সামনে। তো এই বিষয়গুলো আসলে আমাদের স্টুডেন্টের উপরে কিন্তু খুব প্রভাব ফেলে, কেননা বাচ্চারা কিন্তু সব কলেজের বাচ্চারা কিন্তু যথেষ্ট ম্যাচিউরড বলতে পারি আমরা এখন, হ্যাঁ, প্রযুক্তির এই যুগে। আর আমি যেহেতু আইসিটি টিচার ওখানকার কলেজের, তো সেক্ষেত্রে এই বিষয়গুলো দেখা যায় যে আমাদের সব জায়গায় সিসি ক্যামেরা কিন্তু একেবারে পুরো ক্যাম্পাসের এরিয়া নিয়ে, হ্যাঁ, একেবারে কলেজ গেট পর্যন্ত কিন্তু আমাদের সিসি ক্যামেরা আওতাভুক্ত। তো এই বিষয়গুলো কিন্তু প্রায়ই আমাদের খুব বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয়, এবং প্রায়ই দেখা যায় যে মেয়েদের উত্ত্যক্ত করা থেকে শুরু করে এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে। এবং বিহারি ওদের মধ্যে দেখলাম এত একটা ইউনিটি, আপনি কাউকে কিছু বলতে পারবেন না, বললে কি হয়, তারা একেবারে পুরো মানে বিহারি ক্যাম্প দল বল নিয়ে চলে আসে। মানে এই বিষয়গুলো আসলে একাধিকবার পদক্ষেপ নেওয়ার ফলেও মানে আসলে খুব একটা পরিবর্তন হচ্ছে বলে মনে হয় না। এটা কিন্তু একটা আসলে আমাদের এই পাঠদানের ক্ষেত্রেও কিন্তু একটা বড় প্রবলেম। এবং ইভেন একটা বিষয় আমি যদি শেয়ার করি, আসলে এই বিষয়টা শেয়ার করা ঠিক হবে কিনা, তারপরে বলি, এখানে যেহেতু আমরা সবাই আসলে ম্যাচিউরড। কিছুদিন আগে একটা স্টুডেন্ট আপনার সকালে 7টার দিকে আসতেছিল, তো সে এসে আমাকে সরাসরি বললো যে স্যার আপনার সাথে আমার একটু কথা আছে। তো আমি বললাম যে বলো বাবা কি হয়েছে। তো বললো যে স্যার আমি আসার সময় 4-5 জন ছেলে আমাকে রাস্তায় ধরছে এবং ধরে নিয়ে রীতিমতো তাকে ধরে নিয়ে গেছে।
একটা নির্জন জায়গায় নিয়েও গেছে। তো যাই হোক, মানে ওখানে একটু হয়েছে তাদের মধ্যে, এসে সে কান্নাকাটি, সে আর কলেজে আসবে না, এই না সেই না। পরে বিষয়টা আমরা স্যারকে বললাম যে স্যার এই অবস্থা, কি করা যায় এই বিষয়গুলো নিয়ে। তো যাই হোক, এখন ওই গতানুগতিক যে প্রক্রিয়ায় চলতেছে এটা কিন্তু চলতেছে, কিন্তু এটা কিন্তু আসলে কোনো সুরাহা হচ্ছে না। এখন এটা সুরাহা কে করবে? এই প্রধানমন্ত্রীর একটা কার্যালয় গণভবনের সামনে যদি এই ধরনের ঘটনা ঘটে, যাই হোক যেটাই হোক, এখানে কিন্তু কেপিআই ভুক্ত এরিয়া কিন্তু এটা আমাদের। তো সেখানে এই ধরনের ঘটনাগুলো আসলে কিন্তু খুবই দুঃখজনক। এবং ওই যে উপস্থিতি কামরুন্নাহার ম্যাডাম যেটা বললো, আমাদের কলেজে কিন্তু আগে এরকম ছিল, ইদানিং কালে 2 বছর বা 3 বছর হয় এই প্রবলেম গুলো কিন্তু হয়েছে। এবং ওই যে বাচ্চারা বললেন যে বাচ্চারা ম্যাক্সিমামই নিডি বাচ্চারা, আমাদের কিন্তু একেবারে প্রাণ কেন্দ্রের কলেজ, সেখানে কিন্তু এই অবস্থা ঢাকায়। তো এই বিষয়গুলো যদি আসলে কোনো সুরাহা করা যায়, সেক্ষেত্রে আমাদের মনে হয় যে বাচ্চাদের ওই বিকাশের ক্ষেত্রে হোক, বা এই বাচ্চাগুলোকে কিন্তু যতই আমরা মোটিভেশন দেই না কেন, দেখবেন কলেজ থেকে বের হইলেই কিন্তু এই সমস্যাগুলো ফেস করতেছে তারা। তো সেই ক্ষেত্রে তো আসলে বড় একটা কিছু করণীয় আমাদের উচিত মনে হয়। আমরা কিন্তু একাধিকবার এই বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু কোনো সুরাহা আমরা পাইনি। এইগুলো সেই কথা বললে কিন্তু অনেক দেখেন, অনেক সমস্যা বের হয়, অনেক চ্যালেঞ্জ বের হয়। খোদ এবং রাজধানীতেই এই মানে পরিস্থিতি। কেন বললাম, কারণ আমাদের কলেজটার পজিশনটা তো বুঝতেই পারতেছেন ম্যাডাম, আপনারা যারা আমরা ঢাকায় থাকি, একেবারে প্রাণ কেন্দ্রে কিন্তু কলেজ গেট। তো এইখানে এই ধরনের পরিস্থিতি আমাদের সম্মুখীন হয়। আমাদের তো রেসিডেন্সিয়াল, আর ম্যাডাম আমাদেরটা তো এই 54 একর, আমাদের ক্যাম্পাসটা হচ্ছে 3.5 একর, আর বাকি অংশটা তো রেসিডেন্সিয়াল। তো স্যার, আজকে আমাদের মনে হয় আর সময় হবে না। ইউসুফ স্যার, আপনি সামারাইজ করবেন না আমি শেষ করব? বলেন কোনটা করবেন। আমার মনে হয় ম্যাডাম আপনি শেষ করেন। সময়টা ওকে, অলরেডি 12 মিনিট হয়ে গেছে। আমার মনে হয় যে কোনো সময় হয়তো বন্ধ হয়ে যাবে। স্যার মনে হচ্ছে গুগল একটু করছে স্যার, গুগল এখন টাইম মনে হয় এক্সটেন্ড করছে। আমি দেখলাম যে গত কয়েকটা মিটিং এই মানে আপনারা সবাই ডিসকানেক্ট না হলে ইচ্ছা মতো কথা বলা যায় অনেক সময়। গত মিটিং এ আমরা অনেকক্ষণ ছিলাম, আপনি ছিলেন কিনা জানি না, আমরা ছিলাম অনেকক্ষণ। না আমি ছিলাম না ম্যাডাম, পরে আরেকটা মিটিং ছিল তো আমার, আমি আবার ওখানে জয়েন করেছিলাম। আমরা অনেকক্ষণ আমরা শেয়ার করেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আরো সময় পাবো। তাহলে এনামুল হক স্যার জয়েন করেছেন, স্যার কিছু বলবেন? এনামুল হক স্যার, এনামুল হক স্যার শুনতে পাচ্ছেন? ওয়াহিদা ম্যাডামও কিছু বলেন নাই। ওয়াহিদা ম্যাডাম কি কিছু বলবেন? আসসালামু আলাইকুম, সবাইকে শুভ রাত। কারণ সন্ধ্যা শুরু হয়েছে, শেষ রাত্রি হয়ে যাচ্ছে। তো মডিউল 1 থেকে মডিউল 9 পর্যন্ত যে যাত্রা ছিল আসলে খুবই সুন্দর। এতদিন আমরা গতানুগতিক ক্লাসেই ছিলাম, এটা থেকে আমরা অনেক কিছুই শিখতে পেরেছি, নিজেকে আরো সমৃদ্ধ করেছি। প্রশিক্ষণের কখনো বিকল্প হয় না, আসলে প্রশিক্ষণ নিজেকে সমৃদ্ধ করে। তো সেই হিসেবে এই শিখন কার্যক্রমকে যত প্রশিক্ষণ হবে, যত কথাবার্তা হবে, আলোচনা হবে, সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা আরো মান উন্নয়নে সহযোগিতা আরো ফলপ্রসূ হবে মনে হয়। আর আমার কলেজটাও ঠিক কিছুক্ষণ আগে যে শুনলাম সরকারি মোহাম্মদপুর ঢাকা উদ্যান কলেজের মতো, এবং এই সরকারি মোহাম্মদপুর কলেজ, আমার কলেজটা যেখানে, সেখানেও বিহারি আছে। তারা ভর্তি হয় অনেক, ক্লাসে সেরকম পাওয়া যায় না, পরীক্ষার সময় আসে, এবং এদের ড্রেস আপও ঠিক করা যায় না, কথা বললে শুনতে চায় না, কি বিশৃঙ্খলা যে আসলে বলে বোঝানো যাবে না। মনে হয় যেন এখন শিক্ষাটা একটা বাণিজ্যিক প্রক্রিয়ায় চলে গেছে, এরকম মনে হয় আমার কাছে। যে মাত্র ভর্তি হয়, ইন্টারমিডিয়েট স্টুডেন্ট শুনতে পাই যে সে চাকরি করছে। তো এইটা যদি বন্ধ করা যায় তাহলে হয়তো স্টুডেন্টকে কিছুটা ক্লাসরুমে ফিরে পাওয়া যেত, এবং আমরাও সেভাবে নিজেকে আরেকটু সমৃদ্ধ করে ওদেরকে উপস্থিতিটা যদি বাড়তো, তাহলে আমরা যে ট্রেনিং নিচ্ছি সেটাও ওদের জন্য ভালো হতো। শেখানো কার্যক্রমকে আরো ফলপ্রসূ করতে পারতাম, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নও একটু হতো।
আমার এটাই বলার ছিল আসলে। কি বলবো যে আসলে মাঝে মাঝে নিজেকে এত প্রিপারেশন নিয়ে যাই, গিয়ে দেখি ক্লাসে হয়তো সেরকম আশানুরূপ স্টুডেন্ট নাই। এরকম মানে হতাশা লাগে আর কি মাঝে মাঝে। আচ্ছা, সবাইকে আসলে শুভেচ্ছা, যে আসলে এই জার্নিটা খুব মজার ছিল। সামনে হয়তো আরো জার্নি আছে আমাদের। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা সালমা ম্যাডাম, ওই প্রশান্ত স্যার কি কিছু বলেছিল? প্রশান্ত স্যার কই? প্রশান্ত স্যারের লেখাগুলি খুব চমৎকার। স্যার কি কিছু বলবেন? প্রশান্ত স্যার প্লিজ। আমার মনে হয় প্রশান্ত স্যার কানেক্টেড আছেন, কিন্তু শুনতে পাচ্ছেন কিনা। আমার মনে হয় 15 মিনিটস অলরেডি গন। আমার মনে হয় যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আমাকে অনুমতি দিলে আমি একটু বলতে চাচ্ছি। জি জি। আমি যেটা বলতে চাচ্ছি আসলে এই আমরা ঢাকা শহরের 3টা কলেজের বিষয়ে জানলাম। তো ঢাকা শহরের ক্ষেত্রে আসলে ওই কলেজগুলো পেরিফেরি মনে হলো। আমরা যদি জেলা শহরের দিকে আসি, তো যেমন আমার কলেজ জয়পুরহাট সরকারি কলেজ জেলার সবচেয়ে বড় কলেজ, 11,500 স্টুডেন্ট আছে, আমাদের 13টা সাবজেক্টে অনার্স আছে। তো আমরা কিন্তু অন্যরকম বিষয় ফেস করতেছি, আপনারা যেরকম করছেন ওরকম না। এটা নিয়ে আমার অধ্যক্ষ মহোদয়ের সাথে আমার কথা হয়েছিল, আমি স্যারকে বলেছিলাম এটা একটু হাই লেভেলের কথাবার্তা। সেটা হলো যে স্যার, আমরা একটা ক্লাসরুমে প্রায় 8 লক্ষ টাকা খরচ করে রেখেছি সিডিপি প্রজেক্টের আন্ডারে, স্মার্ট বোর্ড ইত্যাদি ইত্যাদি ফ্যাসিলিটি যত আছে, স্মার্ট বোর্ডও আছে, আবার মাল্টিমিডিয়া প্রজেক্টরও আছে, মানে সবকিছু মিলে আমরা অনেক টাকা খরচ করছি প্রতিটা ক্লাসরুমে। তো এরপরে উপস্থিতি কম। তা আমি স্যারকে খালি একটা ছোট্ট কথা বলেছিলাম, আমি মে মাসের 2 তারিখে জয়েন করি এবং মে মাস শেষ না হতে আমি বলেছিলাম যে আমার কলেজে যখন ক্লাস চলে তখন এই শহরে, এখানে একটু বলে রাখি যে সেটা হলো যে ঢাকা শহরে ওই কলেজগুলোতে পেশাজীবী শিক্ষার্থী, তারা কিন্তু কাজ করে এবং তার গ্যাপে গ্যাপে পড়ে। আর আমাদের জেলা শহরের বড় কলেজে যারা পড়ে তারা কিন্তু শুধু শিক্ষার্থী, তারা কোনো পেশার সাথে জড়িত না ম্যাক্সিমাম। তো ওই জন্য আমি আসলে স্যারকে বলেছিলাম যে আমার যখন ক্লাস চলে তখন শহরে কেন একাডেমিক কোচিং চলবে? আমার 9টা থেকে 4টা পর্যন্ত ক্লাস, তা অন্তত 2টা পর্যন্ত তো ওগুলো বন্ধ থাকা উচিত। এইটার উদ্যোক্তা কি হবে? তো এটা আসলে একটা চ্যালেঞ্জ, এটার সমাধান বা উত্তর আমি পাইনি, কিন্তু এটা একটা চ্যালেঞ্জ। তো এখানে তো আমাদের এই ডিসির কর্মকর্তা আছেন, তো এটা একটু নোট নিতে পারেন স্যার। আমিও না এই ধরনের সমস্যা কিনা, যে আমার যখন 9টা থেকে অন্তত একটা বলেন 2টা বলেন যে জেলা তথ্য অফিস আছে, ডিসি অফিস আছে, তারা একটা সার্কুলেশন করবে যে 9টা থেকে 1টা পর্যন্ত কোনো চাকরির কোচিং চললেও কোনো একাডেমিক কোচিং চলতে পারবে না। 4টা পর্যন্ত করেন, না বলে অন্তত 1টা 2টা পর্যন্ত করেন। আমার কথা হলো যে আমরা খালি আকর্ষণ করে তাদেরকে ডেকে নিয়ে আসবো কেন? আমরা যখন ছোটবেলায় ধারাবাদ মুখস্থ করছি তখন তো আর 5 6 30, 5টা 6 যোগ করলে 30 হয়। ওটা আগে পড়ছি নাকি আগে মুখস্থ করছি? আমাকে তো ওই রাস্তাটা বন্ধ করে দিতে হবে যে ওখানে আর হচ্ছে না, সুতরাং আমাকে ক্লাসে যেতে হবে। আসার পরে ঝরে পড়ে কিনা, তারপরে আমাকে ধরো। হ্যাঁ, এই সমস্যা কিন্তু আমরা তৈরি করেছি না স্যার, আমরাই তৈরি করেছি। হ্যাঁ, এটা অবশ্য ঢাকার যে 3টা কলেজে ছিল ওনাদের পক্ষে সম্ভব না, কারণ ওখানে শিক্ষার্থীরা আসলে পেশাজীবী শিক্ষার্থী, তাদের প্রথম কাজ হচ্ছে পেশা, তারপরে ফাঁকে ফাঁকে পড়ে আর কি, গ্যাপে গ্যাপে পড়ে। হ্যাঁ, গেলাম বললাম আমার ভর্তি হলাম, আমি করলাম, আর হলে যে অত বেশি প্রেশার দিলে কাল থেকে যাবো না, পড়বো না। রাইট স্যার। ওই রকম একটা বিষয় কিন্তু, যে আপনি যে অনেক বেশি টাইট দিবেন যে তোমরা না আসলে পাস করবো না, এই করবো না, তো ওটা তো আমার অপশনাল বিষয় ছিল। নমনীয়তা, ওই যে কোথায় যেন কিন্তু আমার জেলা শহরের বড় কলেজের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ওরকম না। না আসলে কিন্তু এই যে ওয়াহিদা ম্যাডাম, তারপরে কামরুন নাহার ম্যাডাম যে কথাগুলো বললেন, এগুলো কিন্তু আমাদের আসলে বিশাল একটা চিন্তার জায়গা, তাই না? আমাদের সমাজে তো আসলে আমরা সবসময় ধনীর সন্তান বা সামর্থ্যবানদের সন্তানদের নিয়ে পাই না, ক্লাস করি না। সালমা ভাই একটু লিভ নিলাম, সরি, একটু কাজ আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।
তো আসলে আমাদের আসলে অনেক চ্যালেঞ্জ আছে, আমরা উন্নয়নশীল দেশ বলি, তারপরেও আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। তবে আমরা ট্রাই করছি, সোল অ্যান্ড হার্ট আমরা নিশ্চয়ই সফল হব। এই চ্যালেঞ্জ গুলো উত্তরণের নিশ্চয়ই একটা না একটা পথ অদূর ভবিষ্যতে আমরা পেয়ে যাব। আমার মনে হয় এগুলো নিয়ে কাজ করার বিশাল জায়গা আছে। হ্যাঁ ম্যাডাম, এই ব্লেন্ডেড লার্নিং এর মাধ্যমে মনে হয় চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করা সম্ভব। ইয়েস ম্যাডাম, দারুণ বলেছেন। কারণ এই যে সাইদ স্যার যেটা বললেন, আমার মনে হয়েছে যে এই কর্মজীবী শিক্ষার্থীদের আপনার শিক্ষা বাস্তবায়নের জন্য ব্লেন্ডেড অ্যাপ্রোচটা, ব্লেন্ডেড লার্নিংটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা টুলস হিসেবে কাজ করবে। ওরা ওদের পছন্দ মতো সময়ে বা অবসরে ওরা এটা করে কাজ করতে পারবে, রাইট? সেটাই। আর তাছাড়া শিক্ষকরাও কিন্তু একটা কমফোর্ট জোনে থাকবে। উনি যদি মানে সপ্তাহে কোনো একটা ক্লাস নিতে বলো না, কিন্তু ওইটা যদি ওনার কোনো ভিডিওগ্রাফি করা থাকে বা ভিডিও যদি কন্টেন্ট, ওই কন্টেন্টের উপর যদি ভিডিও একটা ক্লাস রেডি করা থাকে, উনি সেটা কিন্তু ইউটিউবে দিয়ে দিতে পারে, বাবা আজকে তো ক্লাস নিতে পারলাম না, তুমি ইউটিউবে তোমরা এটা ক্লাসটা দেখে নাও। তো আমি কি আর সামারাইজ করব, দরকার আছে? আমাদের ম্যাডাম আপনি একটু সামারাইজ করে শেষ করে দেন ম্যাডাম প্লিজ, আমার আরেকটা মিটিং এ যুক্ত হতে হবে। জি ওকে, থ্যাংক ইউ। আমার সবচেয়ে ভালো লেগেছে সবাই পজিটিভলি এই ট্রেনিংটাকে দেখেছেন। আসলে আমিও এরকমই মনে করি, প্রত্যেক ট্রেনিং থেকে ট্রেনিং পেলে আমি খুশি হই এবং আমি মনে করি এর থেকে আমি কিছু না কিছু শিখি সবসময়। এখানে যে শিক্ষণটা হচ্ছে নো ডাউট এর কোনো, এটি অনেক গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নাই। আর আপনারা সবাই এর সাথে এত বেশি যুক্ত ছিলেন যে বলার মতো না। বিশেষ করে পিএলসির যে আয়োজনটা, প্রকাশ স্যার আপনার মাধ্যমে আমি কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনারকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেভাবে আমাদের একসাথে করে রেখেছেন, আমি শুরুতেই বলেছিলাম আমি যখন এমএড করি ঢাকা ইউনিভার্সিটিতে, তখন প্রথম আমি পিএলসির ধারণাটা পাই। আগে পর্যন্ত কিন্তু আমি পিএলসির ধারণা আমার ছিল না, এবং তখন এটা আমার এমন ভালো লেগেছে, আমি ফিল করেছি যে আমি যখন সৃজনশীল ট্রেনিং করে কলেজে ফিরে গেছি, আমার শিক্ষকরা কিন্তু ওইভাবে আমার সাথে যুক্ত হন নাই। আমি বলেছি যে আসেন আমি একটু ট্রেনিং পাইলাম, কিভাবে এমসিকিউ করবো, কিভাবে সিকিউ করবো, প্রশ্নগুলো কিভাবে আমরা ওদের অ্যাসেস করবো, একটু শিখি, আসেন একটু কথা বলি। অনেকে কিন্তু ওরকম আগ্রহ দেখায় নাই, কিন্তু প্রশিক্ষণে ডাকলে কিন্তু ওনারা ঠিকই যেতেন। তো সেই দিক থেকে আমার মনে হয় যে প্রশিক্ষণের আসলে কোনো বিকল্প নাই। আর আমি আমার তরফ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই পিএলসি কন্ডাকশনের দিক থেকে যদি বলেন, সেদিক থেকে আমি আমার সকল পিএলসি মেম্বারদেরকে আমি অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনারা অনেক নাইস পারসন, আপনাদের সাথে কথা বলেও ভালো লাগে। আর হলো আমাদের সেই 1 থেকে 9 পর্যন্ত যে মডিউলগুলো ছিল, সেগুলো অবশ্যই সমৃদ্ধ ছিল। সবাই আমরা বলেছি পজিটিভলি এটাকে আমরা নিয়েছি। এটা হরিপদ সাহা যেমন স্যার বলেছেন, যেমন ইনোভেটিভ অনেক শিক্ষণ পদ্ধতি আমরা পেয়েছি। চ্যালেঞ্জ তো আছেই, অনেক চ্যালেঞ্জ। লাইলুন নাহার ম্যাডাম বলেছেন যে আমি ফিডব্যাক পেয়ে আনন্দ পাচ্ছি, আমি নিজেকে আবার সংশোধন করার চেষ্টা পাচ্ছি। নাজমা ম্যাডামের অনুভূতি, উনি খুবই বলেছেন যে এটা ইন্টারনালাইজ করেছেন উনি, এবং এটাকে একটা প্রশংসা করেছেন। হাবিবুর রহমান স্যার ব্লেন্ডেড লার্নিং এর কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই ব্লেন্ডেড লার্নিংটাই আসলে প্রকাশ স্যার বলছিলেন, সবাই এটাকেই খুব গুরুত্ব দিয়ে বলেছেন। ইভেন আমি যখন আমার ওই যে পছন্দের সবচেয়ে ভালো লেগেছে বা সবচেয়ে ইফেক্টিভ কোনটা, সেক্ষেত্রে ব্লেন্ডেড লার্নিং এর কথাটা প্রথম দিকে উল্লেখ করেছি। তারপরে ইউটিউবে প্রচারের ব্যাপারে প্রকাশ স্যার বলেছেন, এটাও খুবই ভালো উদ্যোগ। আমার মনে হয় যে ভাই বললেন, সময় মতো অবসর মতো শিক্ষকও যেমন আপলোড দিয়ে রাখতে পারেন, কর্মজীবী বাচ্চারা থেকে শুরু করে অন্য সবাই তাদের সময় মতো এগুলো দেখে নিতে পারেন। রবিউল স্যার একটা ট্যুরের কথা বলেছিলেন, হয়তো সব সামনে হবে, এবং উনি এরকমও বলেছেন যে এটা খুবই উপভোগ্য ছিল। তারপর মোহিত চৌধুরী স্যারও বলেছেন পরিপক্ক শিক্ষণ পদ্ধতি, এবং 2 জন স্যার বলেছেন মেয়েরা অনেক বেশি অ্যাক্টিভ। আবু সাইদ স্যারও বলেছেন সম্ভবত মেয়েরা অনেক বেশি অ্যাক্টিভ, এটা খুবই আশার কথা। আর হলো চ্যালেঞ্জের কথা তো অলমোস্ট আমরা অনেকেই আলাপ করলাম। কাজী সালাউদ্দিন স্যার আধুনিক টুল তৈরির উপর গুরুত্ব দিয়েছেন এবং বলছেন যে এর উপরে যদি শর্ট টার্ম কোনো ট্রেনিং এর ব্যবস্থা থাকে, সেটাও যদি সিএলএমএস থেকে করা যায়, সেটা উনি উদ্বুদ্ধ করেছেন। ব্যাপারটা একটা পার্সোনাল ওয়েবসাইট থাকার কথা বলেছেন।
মারুফ স্যারও বলেছেন টিচার সেন্টার ক্লাসরুম থেকে আসলে আমরা স্টুডেন্ট সেন্টারের দিকে যেতে চাচ্ছি। দ্যাটস গুড। আমাদের যে শিক্ষা বিজ্ঞানের যে নতুন যেটা আমি নামটা মনে আসতেছে না তারপরে সেটাতেও কিন্তু আমাদের স্টুডেন্ট সেন্টার পদ্ধতির দিকে যাওয়ার কথা বলছে, আর বলছে যে কনস্ট্রাকটিভিজম থিওরি বলছে যে আসলে শিক্ষণের দায়িত্ব এখন আর টিচারদের উপর না, এখন শিক্ষণের দায়িত্ব আসলে স্টুডেন্টের উপর। আমরা তাদেরকে যতভাবে ফ্যাসিলিটেট করতে পারি সেটা হবে আমাদের কাজ, তাদের শিক্ষণে সহায়তা করার জন্য। আর মারুফ স্যার কাঠামো তৈরির উপরে গুরুত্ব দিয়েছিলেন, এটা আমরা ইতিমধ্যে জেনেছি। মিনিস্ট্রি অফ এডুকেশন, ডিসি এর সাথে যেহেতু সংশ্লিষ্ট আছেন, মোশাররফ স্যার বলছেন যে 50-50 আমরা এখনই প্রশিক্ষণ দিচ্ছি ব্লেন্ডেড পদ্ধতিতে, 50-50 অফলাইন অনলাইন। সো এটা নিয়েও আমাদের এই ব্যাপারটা নিয়েও নিশ্চয়ই বড় কোনো পরিকল্পনা আছে, আমি আগেও বলেছিলাম। দুলাল চন্দ্র স্যারও বলেছেন সবচেয়ে ভালো লেগেছে ওনার ব্লেন্ডেড পদ্ধতি, বেস্ট গুগল সার্চিং, এটাকে যদি অ্যাড করা যায় ভালো হবে উনি বলছেন। আবু সাইম স্যার বলেছেন এনসিটিভি যেমন অনলাইনে বই দিয়েছে, যেহেতু তাদের বই দিতেছে, বাচ্চাদের হাতে বই দিতে একটু দেরি হচ্ছে, সেরকম আসলে আমরা ইতিবাচকভাবে যদি প্র্যাকটিস শুরু করি এটা ভালো, আমাদের জন্য ভালো, ভবিষ্যতের জন্য ভালো। ডক্টর ফিরাজ স্যার অনেক পজিটিভ। উনি অফলাইন অনলাইনে মাদ্রাসা ট্রেনিং হচ্ছে সেটার কথা বলেছেন। যদুপুর শিল্প বিপ্লব এআই ভিত্তিক আমাদের এডুকেশনের কথা উনি বলেছেন, কিছু চ্যালেঞ্জের কথা বলছেন, সাথে সাথে বলছেন স্টুডেন্ট ফ্রেন্ডলি হতে হবে, কোনো বিকল্প নাই। শিবন কুমার দত্ত স্যার ইতিবাচক ভাবে কথা বলেছেন, ভালো লেগেছে ওনার সব গুলো। কামরুন নাহার ম্যাডাম এবং আমাদের ওয়াহিদা ম্যাডাম, সাথে সাথে নুরুল হক স্যার, ওনারা আমি যখন ওই যে পেরিফেরিতে কারা আছে ওনারা ঢাকা শহরেরই কয়েকটা কলেজের দুর্দশার কথা, আমি দুর্দশাই বলবো, দুর্দশার কথা তুলে ধরেছেন। আর চ্যালেঞ্জ, এগুলো অবশ্যই চ্যালেঞ্জ, ওনারা ওরকম আশার আলো দেখছেন না বলছেন। লুৎফর নাহার ম্যাডাম অনেক বেশি অ্যাক্টিভ, সবসময় ওনার ক্লাসগুলোর কথাও আমরা শুনি সবসময়। তো এই তো। আর প্রকাশ স্যার মাঝে মাঝে উনি বলেন, কিন্তু যা বলেন তা কিন্তু পারফেক্ট। তো আমি সবাইকে শুভেচ্ছা জানাই, সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের নিশ্চয়ই আবার দেখা হবে, আবার এরকম কোনো প্ল্যাটফর্ম নিশ্চয়ই আমরা পাবো কথা বলার জন্য। তো অনেক ধন্যবাদ। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা সকল ছাত্রদের, এবং আপনাদের সকলকে আবার অভিনন্দন যে আমরা আগামী মিটিং এ আমরা আবার মিলিত হচ্ছে, ফেস টু ফেসে মিলিত হবে, দেখা হবে সবার সাথে, এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সবাই সকলের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন স্যার সবাই। আসসালামু আলাইকুম।